বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 10 ডিসেম্বর 2025। আজকে হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস। তো যাই হোক, আমরা আমাদের বাংলাদেশ বার কাউন্সিল যে প্রিলিমিনারি ব্যাচ, সেই ব্যাচের আজকে তামাদি আইনের আমাদের দ্বিতীয় ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। দেখেন, আজকে আমরা আলোচনা করব আইনগত অপারগতা বা লিগ্যাল ডিসেবিলিটি। কথা শুনতে পাচ্ছেন কিনা ঠিকভাবে, বা কম শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন তো। আইনগত অপারগতা বা লিগ্যাল ডিসেবিলিটি, এটা সম্পর্কে আলোচনা করছে তামাদি আইনের 6 থেকে 8 লেখা আছে। যাদের বইতে 6 থেকে 8 লেখা আছে তারা এখানে করে নেন 6 থেকে 9। 6 থেকে 9। তো যদি বলে যে লিগ্যাল ডিসেবিলিটি সম্পর্কে আলোচনা করছে কত থেকে কত ধারা, 6 থেকে 9 ধারা। এখন যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে, একবার 2017 সালের পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে তামাদি আইনের কত ধারায় লিগ্যাল ডিসেবিলিটি সম্পর্কে আলোচনা করছে। 6 থেকে 9। তো লিগ্যাল ডিসেবিলিটি, দেখেন আমরা একটু পড়ি। তামাদি আইনের 6, 7, 8 ও 9 ধারায় আইনগত অপারগতার নিয়ম বর্ণনা করা হয়েছে। যে ব্যক্তির মামলা করার অধিকার সৃষ্টি হয়েছে, সে যদি উক্ত মামলা করতে আইনগতভাবে আন্ডারলাইন করবেন অপরোক্ত থাকে, তাহলে তার মামলা করার তামাদি মেয়াদ কিভাবে গণনা হবে তা 6 থেকে 9 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। তো প্রথমে আমরা চলে আসি যে লিগ্যাল ডিসেবিলিটি জিনিসটা আসলে কি। দেখেন, ধারা 6 আইনগত অপারগতা বা লিগ্যাল ডিসেবিলিটি। তামাদি আইনের তামাদি আইনের 6 ধারা অনুযায়ী গোল দিবেন 3টি বিষয়কে আইনগত অপারগতা হিসেবে উল্লেখ করছে। কয়টা বিষয়? তিনটা। আমার মনে রাখতে হবে, পরীক্ষায় প্রশ্ন আসবে যে লিগ্যাল ডিসেবিলিটি 6 ধারায় কয়টা বিষয়? তিনটা বিষয়। তিনটা বিষয় কি কি দেখেন: নাবালকত্ব বা মাইনরিটি, উন্মাদ বা ইনস্যানিটি, জড়বুদ্ধি বা চরম বুদ্ধিহীনতা ইডিওসি। তাহলে ইংরেজিটাও আমার মনে রাখতে হবে, নাবালকত্ব বা কি মাইনরিটি, উন্মাদ বা কি ইনস্যানিটি, জড়বুদ্ধি বা চরম বুদ্ধিহীনতা এটা কি ইডিওসি। এখন এই বিষয়গুলো আসলে কি একটু ব্যাখ্যা দিই, তারপরে আমরা বই পড়বো, শুনেন। যখন এই যে লিগ্যাল ডিসেবিলিটি, এই বিষয়টা প্রযোজ্য প্রথমে মনে রাখবেন শুধু বাদীর ক্ষেত্রে। কার ক্ষেত্রে? বাদী। যখন দেওয়ানি মামলা করার তামাদি মেয়াদ গণনা শুরু হবে কখন? যখন কারণ উদ্ভব হয়। একটা মামলার যখন কজ অফ অ্যাকশন উদ্ভব হয়, বুঝছেন? কজ অফ অ্যাকশন উদ্ভব হয় কখন? যে মাহবুব সাহেবকে শাকিলকে বেদখল করছে, যেদিন বেদখল করছে সেদিন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। সেদিন থেকে ধরেন 6 মাসের মধ্যে মামলাটা দায়ের করতে হবে। কিন্তু যেদিন মামলার কারণ উদ্ভব হলো, যে কোনো দেওয়ানি মামলা, যেদিন দেওয়ানি মামলার কারণ উদ্ভব হলো ওই মুহূর্তে তিনি যদি এই তিনটার যে কোনো একটা থাকেন, হয় নাবালক থাকে, নাইলে উন্মাদ থাকে, না হলে কি জড়বুদ্ধি বা চরম বুদ্ধিহীন থাকে, তাহলে যখন কারণ উদ্ভব হবে ওই মুহূর্তে থাকতে হবে। কারণ উদ্ভব হওয়ার পরে হলে হবে না। যখন মামলাটার কারণ উদ্ভব হলো ওই মুহূর্তে যদি মাহবুব সাহেব নাবালক থাকে, তাহলে মাহবুব সাহেবের মামলার কারণ তো উদ্ভব হলো, কিন্তু ওই মুহূর্তে তো তিনি কি নাবালক। তাহলে আইনের নিয়ম হচ্ছে, 6 ধারার নিয়ম হচ্ছে, যেদিন তিনি সাবালক হবে সেদিন থেকে ওনার তামাদি মেয়াদ গণনা শুরু হবে। তাতে তিনি সাবালক যদি 10 বছর পরেও হয়, 10 বছর পর থেকে 6 মাসের মধ্যে উনি মামলা দায়ের করবে। বোঝা গেল? যদি উন্মাদ থাকে 20 বছর, 20 বছর পর থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। যদি জড়বুদ্ধি বা বুদ্ধিহীনতা থাকে 30 বছর, তাহলে 30 বছর পর থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। বুঝেন কিনা? তো এই বিধানটা শুধুমাত্র বাদীর ক্ষেত্রে প্রযোজ্য। কে? বাদী। নিম্নে আমরা পড়বো বাদী, আর একজন হলো ডিক্রিদার। বাদী আর কে? ডিক্রিদার। মানে এই 6 ধারার যে বিধান, এটা শুধুমাত্র মূল মামলায় প্রযোজ্য। আপিলে, আপিল রিভিউ রিভিশন এগুলাতে প্রযোজ্য কিন্তু না। আর কিসেকে প্রযোজ্য? জারি মামলায় প্রযোজ্য। বুঝতে পেরেছেন? তাহলে বৈধ অপরগতা মোট কয়টা? তিনটা। কি কি? নাবালকত্ব, উন্মাদ, আর একটা কি জড়বুদ্ধ, জড়বুদ্ধি বা চরম বুদ্ধিহীনতা। কে এটা দাবি করতে পারে? বাদী। বাদী দাবি করতে পারে কখন? যখন কারণ উদ্ভব হয়েছে তারপরে হয়েছে, তখন তারপরে কি নাবালক না তারপরে পাগল হয়েছে না, যখন কারণ উদ্ভব হয়েছে ওই মুহূর্তেই তাকে হয় নাবালক থাকতে হবে, উন্মাদ থাকতে হবে, জড়বুদ্ধ থাকতে হবে। তাহলে যতদিন পরে সে সুস্থ হবে ওই সময়টা তামাদি মেয়াদ গণনা থেকে কি যাবে? বাদ যাবে। বুঝতে পারছেন? তাহলে আমরা এই যে নিচে একটু চলে আসি যে 6 ধারা
যে ক্ষেত্রে ছয় ধারার বিধান প্রযোজ্য, পাইছেন? ছয় ধারার বিধান শুধুমাত্র আন্ডারলাইন করেন, সুট, মকদ্দমা বা সুট, আর হলো কার্যক্রম বা কি প্রসিডিং। আপাতত মনে রাখেন সুট আর কার্যক্রম কি একই। বা ডিক্রি জারির আবেদন অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর এক্সিকিউশন অফ ডিক্রি এর ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে কয়টা ক্ষেত্রে প্রযোজ্য? দুইটা। একটা হলো সুট বা কার্যক্রম একই, আর একটা হলো ডিক্রি জারির আবেদন। বুঝতে পারছেন? তো তারপরে আমরা একটু চলে আসি যে ছয় ধারার বিধান কোন ক্ষেত্রে প্রযোজ্য না। দেখেন, যে ক্ষেত্রে ছয় ধারার বিধান প্রযোজ্য, ছয় ধারার বিধান আপিল, রিভিউ, রিভিশন, আবেদন ইত্যাদি ক্ষেত্রে প্রযোজ্য না। অর্থাৎ আপিল করার সময় যদি আপনি নাবালক থাকেন, আপিল করার সময় যদি আপনি পাগল থাকেন, রিভিশন করার সময় যদি আপনি জড়বুদ্ধ থাকেন, তাহলে কিন্তু আপনি ছয় ধারার সুবিধা পাবেন না। যেমন আপিল দায়েরের সময় যদি আপিলকারী আইনগত অপরাধ হয়, তাহলে আপিল দায়েরের তামাদি মেয়াদ গণনা স্থগিত থাকবে না। বুঝতে পারছেন? তাহলে আপনি যদি বলতে পারেন যে স্যার, যদি বলেন স্যার তাহলে আপিল করার সময় যদি সে পাগল থাকে তাইলে কি হবে? তাহলে ছয় ধারার সুবিধা আপনি পাচ্ছেন না, কিন্তু পাঁচ ধারার সুবিধা তো পাচ্ছেন। পাঁচ ধারা গতকাল পড়ছি না, কন্ডোনেশন অফ ডিলে, এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেইন কেসেস। এখন ছয় ধারার, শুনেন আমার দিক তাকান, বই পড়বো না, আগে আমার কথা শুনেন। ছয় ধারার উপধারা আছে মোট চারটা। আমরা ছয়ের মানে এইভাবে মনে রাখবো, ছয়ের একে একটা অপরগতা, ছয়ের দুয়ে দুইটা অপরগতা, ছয়ের তিনে তিনটা অপরগতা। কেমনে একটু শুনেন। ধরেন যেদিন মামলা করার কারণ উদ্ভব হলো, ওই মুহূর্তে আমাদের মাহবুব সাহেব ছিলেন পাগল। তাহলে যদি 10 বছর পর সুস্থ হয়, 10 বছর পর তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এটা হলো ছয়ের এক। বুঝছেন? ছয়ের দুয়ে বলতেছে যে যেদিন মামলা করার কারণ উদ্ভব হয়, ওই মুহূর্তে মাহবুব ছিলেন নাবালক। সাবালক হওয়ার আগের দিন, 10 বছর পর সাবালক হবে, কিন্তু সাবালক হওয়ার আগের দিন উনি পাগল হয়ে গেছে। তাহলে পাগলের থেকে যেদিন 10 বছর পর সুস্থ হলো, সেদিন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এটা কত? ছয়ের দুই। তাহলে আমি ছয়ের একে কয়টা অপরগতা? একটা। ছয়ের দুয়ে কয়টা? দুইটা। ছয়ের তিনে মনে রাখেন তিনটা অথবা চারটা। কেমন শুনেন, ছয়ের তিনে বলছে যে যখন কারণ উদ্ভব হলো তখন মাহবুব সাহেব ছিলেন নাবালক। সাবালক হওয়ার 10 বছর নাবালক থাকা অবস্থায়, সাবালক হওয়ার একদিন আগে উনি পাগল হয়ে গেছে। পাগল থাকা অবস্থায় উনি মারা গেছে। পাগল থাকা অবস্থায় মারা গেছে। তাহলে উনার যদি সন্তান থাকে বা বৈধ প্রতিনিধি থাকে, তারা যদি সাবালক থাকে, তাহলে তাদের মামলা করার তামাদি মেয়াদ গণনা শুরু হবে। কিন্তু দেখা গেল উনি, উনার সন্তান আছে কিন্তু সেও নাবালক। তাহলে সে যতদিন পর্যন্ত সাবালক না হচ্ছে, ততদিন পর্যন্ত তামাদি মেয়াদ গণনা শুরু হবে না। এই কারণে ছয়ের তিনে বলছি কয়টা? তিনটা। অ্যাকচুয়ালি তিনটা না, আনলিমিটেড চালাই দেওয়া যায়। লিখিত পরীক্ষায় এক ছয় ধারা লিখেই পরীক্ষা 4 ঘন্টা শেষ। যে মাহবুব সাহেবের ছেলে নাবালক অবস্থায় মারা গেছে, সে আবার নাবালক ছেলে রেখে মারা গেছে, সে আবার, ও আবার নাবালক অবস্থায় মারা গেছে, এইভাবে কয়েক 100 গোষ্ঠী লিখলে লেখা যায়। বুঝতে পারছেন? তাহলে মূল কথা হলো যে আপনার যতগুলোই বৈধ অপরগতা থাক না কেন, যতদিন পর্যন্ত সবগুলোর অবসান না হচ্ছে, ততদিন পর্যন্ত তামাদি মেয়াদ গণনা শুরু হবে না। কত ধারা? ছয় ধারা। ছয় ধারা কার ক্ষেত্রে প্রযোজ্য? বাদী। বিবাদী যদি নাবালক থাকে ছয় ধারার সুবিধা পাবে না। ছয় ধারা কি আপিল, রিভিউ, রিভিশনের ক্ষেত্রে প্রযোজ্য? ছয় ধারা আপিল, রিভিউ, রিভিশনের ক্ষেত্রে প্রযোজ্য। বুঝেন কিনা? আচ্ছা। তো আমরা এর পরের লাইন যদি পড়ি, দেখেন যে তামাদি আইনের 6 থেকে, সরি, তামাদি আইনের 6 থেকে 8 ধারা নাবালক, উন্মাদ, জড়বুদ্ধি ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে যদি সে মামলার, আন্ডারলাইন করেন, বাদী হয়। অর্থাৎ সে যদি মামলা দায়ের করে বা ডিক্রি জারির আবেদন করে। কিন্তু সে যদি, বল দিবেন, বিবাদী হয়, সে যদি কি হয়? বিবাদী হয়, বা তার বিরুদ্ধে মামলা করার ক্ষেত্রে 6 থেকে 8 ধারা প্রযোজ্য না। এবং এই ক্ষেত্রে তামাদি আইনে নির্ধারিত সময়ের মধ্যে মামলা দায়ের করতে হবে। তাহলে 6 ধারা কি বিবাদীর ক্ষেত্রে প্রযোজ্য? বিবাদীর ক্ষেত্রে প্রযোজ্য। তো এখন পরের টপিক, পরের প্যারায় যদি আমরা দেখি, দেখেন আইনগত অপারগতার ক্ষেত্রে যখন মকদ্দমা দায়েরের তামাদি মেয়াদ গণনা শুরু হবে। দেখেন, মামলা করার অধিকারী কোনো ব্যক্তি যে সময়ে সে মামলা করার অধিকারী হয়, উক্ত সময়ে সে নাবালক, উন্মাদ বা জড়বুদ্ধি থাকলে তার মামলা করার তামাদি মেয়াদ গণনা শুরু হবে যখন তার এই আইনগত অপারগতা, অর্থাৎ নাবালক, উন্মাদ বা জড়বুদ্ধির, আন্ডারলাইন করেন, কি হয়ে থাকে? অবসান হয়ে থাকে। এখন একটা মজার বিষয় হলো যে
যদি যেদিন তারা বেদখল করছে, যেদিন বেদখল করছে সেই দিন তিনি সুস্থ ছিল, পরের দিন পাগল হইছে, বলেন তো ছয় ধারার সুবিধা পাওয়া যাবে কিনা? যেদিন বেদখল করছে বা যেদিন টাকা দিবে না অস্বীকার করলো সেদিন সে সুস্থ ছিল, পরের দিন সে পাগল হয়েছে, তাহলে কি ছয় ধারার সুবিধা পাবে কিনা? পাবে না। ছয় ধারার সুবিধা পেতে হলে যখন কারণ উদ্ভব হলো ওই মুহূর্তেই তাকে বৈধ অপরাধ থাকতে হবে। কথা ক্লিয়ার? তো এখন আপনি যদি এক্সপেক্ট করেন যে ছয় ধারা থেকে বইতে যে প্রশ্ন আছে হুবহু সেই প্রশ্ন আসবে, ভাই হুবহু প্রশ্ন তো আসলে ভালো, না আসলে নাই, কিন্তু আমার তো মূল টেকনিকটা জানা থাকতে হবে। প্রশ্ন যতই পেঁচাক যতই ঘুরাক না কেন, আমি যদি জানি যে কারণ যখন উদ্ভব হলো ওই মুহূর্তে যদি সে এই তিনটার একটা থাকে, তাহলে সে ছয় ধরার সুবিধা পাবে, না হলে সে পাবে। এ হলো সাফ কথা। আচ্ছা, জেনে রাখা ভালো, দেখেন 29 ধারার বিধান অনুসারে এটা নিষ্পত্তিকৃত বিধান যে তামাদি আইনের 6 ধারার বিধান বিশেষ আইনে উল্লেখিত কোনো তামাদির ক্ষেত্রে প্রযোজ্য না, অর্থাৎ আইনগত অক্ষমতার ক্ষেত্রে বিশেষ আইনে উল্লেখিত তামাদি মেয়াদ গণনা স্থগিত থাকবে। এটার অর্থ হলো যে আপনি বিশেষ আইনের ক্ষেত্রে 6 ধারার সুবিধা পাবেন না। তাহলে আমরা মনে রাখবো, বিশেষ আইনের ক্ষেত্রে গতকাল পড়ছি 5 ধারার সুবিধা পাওয়া যাবে না, বিশেষ আইনের ক্ষেত্রে 5 ধারার সুবিধা পাওয়া যাবে না, বিশেষ আইনের ক্ষেত্রে 6 ধারার সুবিধা পাওয়া যাবে, পাওয়া যাবে। তো এখন একটা বিষয় একটু বলে রাখি, সেটা হলো যদি আপনাকে বলা হয় যে একজন আম, নাবালক, সে কি তাহলে আহ, মামলা না করে কি অপেক্ষা করবে যতদিন পর্যন্ত সাবালক না হচ্ছে? বা একজন পাগল যতদিন পর্যন্ত সুস্থ না হচ্ছে ততদিন পর্যন্ত কি অপেক্ষা করবে? দেখা গেল সে কোনোদিনই সুস্থ হলো না, তাহলে মামলা করার কি হবে? এখন বিষয়টা হলো ভাই, আপনার জন্য এটা অপশনাল। যদি আপনি মনে করেন যে আপনি নাবালক, পাগল বা জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, আপনার এখন মামলা করাই লাগবে, তাহলে আপনি করতে পারবেন ওই নেক্সট ফ্রেন্ড বা আসন্ন বন্ধুর মাধ্যমে, দেওয়ানি কার্যবিধির 32 আদেশ। মানে আপনি নিজে সরাসরি পারবেন না, বাট আসন্ন বন্ধুর মাধ্যমে মামলা করতে পারবেন। আর আপনি যদি নিজেই করতে চান, তাহলে আপনাকে এই বৈধ অপরগতার কি হতে হবে? অবসান হতে হবে। সেই ক্ষেত্রে তামাদি আইনের 6 থেকে 9 ধারার বিধানাবলী প্রযোজ্য হবে। তাহলে নাবালক বৈধ অপরগতার যে বিধান, এটা কি নাবালক মানতে বাধ্য? নাবালক মানতে বাধ্য না। সে ইচ্ছা করলে নেক্সট ফ্রেন্ড বা পরবর্তী বন্ধু বা আসন্ন বন্ধুর মধ্যে মামলা করতে পারে, অথবা সে এই 6 ধারার বিধান অনুসরণ করে অবসান হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে পারে। বুঝতে পেরেছেন? সো এখন বিগত বছরের প্রশ্ন দেখি। 2022 সালে একটা প্রশ্ন এসেছে, দেখেন, দ্য লিমিটেশন অ্যাক্ট 1908-এর কত ধারায় লিগ্যাল ডিসএবিলিটি বিষয়ে উল্লেখ আছে? কত ধারায়? 6 ধারায়। এখন যারা ন্যূনতম পড়াশোনা করছে, তামাদি আইন যে জীবনে ধরছে, একটু পাশের জন্য পড়ছে, সেই এই প্রশ্নের উত্তর অবশ্যই পারছে যে বৈধ অপরাগতা আছে কত ধারায়? 6 ধারায়। তারপরেরটা দেখেন, 2 নাম্বার প্রশ্নটা, কোন ক্ষেত্রে দ্য লিমিটেশন অ্যাক্ট 1908-এর 6 ধারার বিধান প্রযোজ্য নয়? নয় বলছে কিসের ক্ষেত্রে বলেন তো? আপিল। কারণ আমরা ওখানে পেয়েছি মকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য, কার্যক্রমের ক্ষেত্রে প্রযোজ্য, ডিক্রিজের আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু আপিলের ক্ষেত্রে প্রযোজ্য না। তাহলে মিলন বলেন তো, আপিলের ক্ষেত্রে যদি কেউ পাগল থাকে, যদি কেউ নাবালক থাকে, তাহলে সে কি করবে? প্রযোজ্য তো হলো না, কিন্তু সে নাবালকত্বর কারণে বা পাগলের কারণে 30 দিনের মধ্যে আপিল করতে পারেনি, 60 দিন পরে আসছে, তাহলে এখন তার কি প্রতিকার আছে, কি করবে? তানমিন সাহেব 5 ধারাতে। বলেন। আমি কিন্তু পড়ানোর মাঝে বলছি না, আপিলের ক্ষেত্রে দেরি হয়ে গেছে, তাহলে বিলম্ব মওকুফের আবেদন করব। তামাদি আইনে কত ধারায়? 5 ধারায়। গতকাল পড়ছি না, সাফিসিয়েন্ট কজ দেখাবো, যথেষ্ট কারণ, যে আমি পাগল, আমি অসুস্থ ছিলাম, পাগল ছিলাম, এই কারণে আমি করতে পারি নাই। বুঝতে পারছেন? তাহলে মূল মামলার ক্ষেত্রে কিন্তু 5 ধারা প্রযোজ্য না। আবার আপিল রিভিশনের ক্ষেত্রে 6 ধারা প্রযোজ্য না। তার মানে বলা যেতে পারে মূল মামলায় বিলম্ব মওকুফের আবেদন করা যায়, বাট সেটা 5 ধারায় না, সেটা কত ধারায়? কয় ধারায়? 6 ধারায়। 6 ধারা অ্যাকচুয়ালি বিলম্ব মওকুফই তো হচ্ছে যে আপনি পাগলের কারণে 10 বছর মামলা করতে পারেন নাই, তাহলে ওই 10 বছর তামাদি মেয়াদ গণনা থেকে বাদ দিতে আদালত বাধ্য, যদি আপনি প্রমাণ করতে পারেন এই 10 বছর আপনি কি ছিলেন? পাগল ছিলেন। বুঝছেন? 3 নাম্বার প্রশ্নটা পড়েন শাকিল।
দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 এর 6 ধারায় বর্ণিত বৈধ অপরাগতার সুবিধা মামলা দায়ের সহ অন্য কোনো ক্ষেত্রে নেওয়া যাবে? অন্য কোন ক্ষেত্রে নেওয়া যাবে? হুম। জারি আবেদনের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? জারির আবেদন। জারির আবেদনের ক্ষেত্রে। জি। মাহবুব সাহেব তারপরে প্রশ্নটা পড়েন জোরে। জেড নাবালক থাকা অবস্থায় এটা বলেন। যে নাবালক থাকা অবস্থায় তার মামলা করার অধিকার জন্মে হুম। তামাদির সময় গণনা শুরু হবে যখন জেটের নাবালকত্বের কি হবে? অবসান অবসান হবে, যেটাই নাবালকত্বের ধরি নাবালকত্ব যেদিন অবসান হবে তার আগের দিন সে পাগল হয়ে গেছে, তাইলে কখন মামলা করবে? যতদিন পর্যন্ত পাগলের অবসান না হচ্ছে। বুঝছেন? জি। আচ্ছা, প্রভাস সাহেব তারপরেরটা বলেন, 5 নম্বর প্রশ্ন বলেন। তামাদি আইনের কোন ধারায় আইনগত অপারগতার বিধানসমূহ বর্ণনা করা হয়েছে? কত ধারা? তার 6, সাত, 7, 8, নয়। 9। আর যারা যারা ভাষা ভাষা জ্ঞান নিয়ে যাবেন তারা ওই কি 6, 7 সবই তো পারা, সবই তো মনে হয়, কোনটা দেখাবো? অ্যাকচুয়ালি 6 থেকে কত ধারা? 9 ধারা। এখন আমরা চলে আসি 7 ধারা। 6 ধারার একটু বিস্তারিত, মানে একটা ব্যাখ্যা হলো 7 ধারা। দেখেন, একাধিক বাদী অথবা দরখাস্তকারীর মধ্যে একজনের অপরগতা। একাধিক বাদী, ধরেন একটা মামলায় আমরা তো জানি যে একটা দেওয়ানি মামলায় একজন বাদীও হতে পারে, আবার একাধিক বাদীও হতে পারে। যদি বলেন যে স্যার একাধিক বাদী কিভাবে হবে, একটা উদাহরণ দেন। একটা উদাহরণ দেই, ধরেন যে আমাদের তানভীর আলম খান, মাহবুব এবং নাঈম গাজী, ওনাদের একটা মাল্টিপারপাস ফার্ম আছে। ওনারা জনগণকে বিভিন্ন সময় লোন দিয়ে সহায়তা করে থাকে আর কি। তো এই ফার্মের অংশীদার কয়জন? তিনজন। এই ফার্ম থেকে আমাদের এই মিলন, উনি 3 লাখ টাকা লোন নিছে। এবং যখন লোন নিল, এই লোনের যে ডকুমেন্ট সেখানে লেখা আছে যে মিলন আজকে জানুয়ারির 1 তারিখে, 2025 সালের জানুয়ারির 1 তারিখে লোন নিল। তো এই টাকা পরিশোধ করবে 2025 সালের ডিসেম্বর মাসের 31 তারিখের মধ্যে। 31 তারিখের মধ্যে যদি সে পরিশোধ না করে, তাহলে তার বিরুদ্ধে ইনরা আইনগত পদক্ষেপ নিতে পারবে। তার মানে লোন পরিশোধের সর্বশেষ সময় কবে? 31 ডিসেম্বর 2025। বুঝেন কিনা? এখন মিলন 31 ডিসেম্বর 2025-এর মধ্যে লোন পরিশোধ করতে পারে নাই। তাহলে এই যে যে তিনজন যে ফার্মের মালিক, তারা মিলনের বিরুদ্ধে কি করবে? মামলা করবে না? মামলা করেই তো ওই টাকাটা আদায় করবে, নাকি? তো এখন মামলা করবে কয়জন? তিনজন বাদী হয়ে করবে না ভাই? জি। এই ফার্ম ধরেন ওটা তিনজন অংশীদার, তাহলে বাদী হইতে হবে কয়জন? তিনজন। যদি ওনারা তিনজন সুস্থ থাকে, তিনজনই সুস্থ, তিনজনই বাদী হয়ে মামলা দায়ের করতে পারে। এখন যদি দেখা গেল যে মাহবুব সাহেব, ওনার মাথা গরম হয়ে উনি পাগল হয়ে গেছে, তানভীর আর নাইম গাজী সুস্থ আছে, তাহলে এই মামলায় তো বাদী হওয়ার হকদার কিন্তু মাহবুব সাহেবেরও ছিল, কিন্তু উনি এই মুহূর্তে কি আছে? পাগল আছে। আর সুস্থ আছে 2 জন। এখন কথা হলো, আমরা তো জানি যে যতকাল পাগল থাকে ততকাল তামাদি মেয়াদ গণনা কি থাকে? স্থগিত থাকে। কত ধারায়? 6 ধারায়। তাহলে এই মামলা, প্রশ্ন হলো যে এই যে যে তানভীর আর নাইম গাজী, মাহবুব সাহেব যে পাগল আছে, মাহবুব সাহেব সুস্থ হওয়ার আগে এই তানভীর আর নাইম গাজী এই মামলা করতে পারবে কিনা, এ হলো প্রশ্ন। এই মামলা কি করতে পারবে। পারবে কিনা? তো উত্তর হলো যে তারা পারবে আবার পারবে না। জি। তারা কি পারবে। পারবে আবার পারবে না। যদি বলেন যে কেন স্যার পারবে আবার পারবে না, কারণ আমি একটু বলি। তারা যখন এই কোম্পানিটা ধরেন এই ফার্মটা গঠন করছে, তাদের নিশ্চয়ই একটা গঠনতন্ত্র আছে। আছে। ওই গঠনতন্ত্রে যদি বলা থাকে যে কোনো মামলা করার ক্ষেত্রে, কোনো আইনগত পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে 3জন সদস্যের সমান সম্মতি লাগবে, না হলে এই মামলা করা যাবে না। এরকম যদি কথা বলা থাকে, তাহলে যতদিন পর্যন্ত মাহবুব সাহেব সুস্থ না হচ্ছে, ততদিন পর্যন্ত মিলনের বিরুদ্ধে মামলা করার তামাদি মেয়াদ গণনা কি থাকবে? স্থগিত থাকবে। বুঝেন কিনা? আর ওনাদের গঠনতন্ত্রে যদি এরকম বলা থাকে যে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে 3জনের মধ্যে সর্বনিম্ন 2জন সম্মতি দিলেই যথেষ্ট, তাহলে তারা মামলা করতে পারবে। বুঝেন কিনা? তাহলে এটা যদি যদি একাধিক বাদীর মধ্যে 1 বা 2 জনের যদি বৈধ অপরগতা থাকে, তাহলে যারা সুস্থ আছে তারা কি মামলা করতে পারবে নাকি পারবে না বলেন? যদি তাদের অধিকার থাকে তাহলে পারবে।
আর অধিকার না থাকলে কি পারবে না। এ কথাটাই বলা হয়েছে তামাদি আইনের কত ধারায়? 7 ধারায়। তো একটু পড়ি দেখেন, কেছে বিমল সাহেব বুঝেন নাই? কি বলেন? বলছিল তো আমার কিয়ামতের আগে তো শুনছি যে আমাদের আল কোরআন সবার বইতে, সব যত জায়গায় আল কোরআন আছে সব লেখা টাকা উধাও হয়ে যাবে, কিন্তু আমাকে তো বার কাউন্সিলে কোনো শুরু হয়ে নেই। আপনার নির্মলের বইতে উধাও হয়ে যাচ্ছে, আপনার বইতে 7 ধারা থাকতেছে না, কারণ কি? মানে উধাও হয়ে যাচ্ছে কেন? আচ্ছা দেখেন, আচ্ছা আমার কাছ থেকে নিয়ে নিন প্রিন্ট দেখেন। যে ক্ষেত্রে একাধিক ব্যক্তি মামলা বা কার্যধারা দায়ের করার অধিকারী হয়, গোল দিবেন, একাধিক ব্যক্তি অধিকারী হয়, অধিকারী শব্দটা গোল দেবেন, বা ডিক্রি জারির জন্য দরখাস্ত দাখিল করার অধিকারী হয়, এবং তাদের সকলেই আইনগত অক্ষম হয়। যদি তাদের সকলেই পাগল থাকে, ধরেন সকলেই আইনগত কি অক্ষম, বা তাদের কারোর বিরুদ্ধে তামাদি অতিবাহিত হবে না। যদি সবাই অসুস্থ হয় তাহলে তো আর প্রশ্নই নাই, অক্ষম হবে না। কিন্তু যদি এমন হয় যে তাদের মধ্যে এক বা একাধিক ব্যক্তি আইনগতভাবে অক্ষম কিন্তু বাকিরা আইনগতভাবে সক্ষম বা কি সুস্থ, বাকিরা আইনগতভাবে সক্ষম বা সুস্থ, সেই ক্ষেত্রে তামাদির মেয়াদ সকলের বিরুদ্ধে অতিবাহিত হবে কি হবে না তা নিম্নলিখিতভাবে নির্ধারণ করতে হবে। কি কিভাবে আমরা যদি একটু পড়ে দেখেন, যে ব্যক্তি আইনগতভাবে অপারগ তাদের সম্মতি ছাড়া, যে ব্যক্তি আইনগতভাবে অপারগ না, দেখছেন, যে ব্যক্তি আইনগতভাবে অপারগ মানে যে ধরেন পাগল, তার কি সম্মতি ছাড়া, যে ব্যক্তি আইনগতভাবে অপারগ না মানে যে সুস্থ আছে, সে যদি দায় মুক্তি বা ঋণ পরিশোধ করতে পারে, আর পরিশোধ কেটে লেখেন আদায়, পরিশোধ কেটে কি লিখবেন? আদায়। দায় মুক্তি বা ঋণ পরিশোধ না, ভাষাটা কি লিখবেন? ঋণ আদায় করতে পারে, তাহলে সকলের বিরুদ্ধে তামাদি মেয়াদ অতিবাহিত হবে। বুঝেন কিনা? মানে তাদের যদি অধিকার থাকে যে ওর সম্মতির দরকার নাই, আমিই মামলা করতে পারবো, এরকম যদি অধিকার থাকে তাহলে সকলের বিরুদ্ধেই তামাদি মেয়াদ গণনা কি হবে? শুরু হবে। তারপরে দেখেন, কিন্তু আইনগতভাবে সক্ষম ব্যক্তি আইনানুগ অপরগ ব্যক্তিদের গোল দিবেন সম্মতি ছাড়া দায় মুক্তি বা ঋণ পরিশোধ কেটে আবার আদায় লেখেন। কি লিখবেন? আদায় করতে না পারলে তাদের কারোর বিরুদ্ধে তামাদি মেয়াদ অতিবাহিত হবে না। বুঝছেন? তাহলে যদি তাদের এখন ঋণ আদায় করার ক্ষমতা আছে কি নাই এটা বুঝবো কেমনে? ওই প্রশ্নে বলা থাকবে যে তার অধিকার আছে বা অধিকার নাই। যদি থাকে অধিকার আছে তাহলে তামাদি মেয়াদ গণনা শুরু হবে, আর যদি বলা থাকে অধিকার নাই তাহলে তামাদি মেয়াদ গণনা শুরু হবে না। বুঝছেন? তো আমরা সেল প্র্যাকটিসের যে প্রশ্নটা দেখবো সেটা একটু বলি। সেটা হলো যে এই যে 13 নম্বর প্রশ্নটা, পুরাণ বইতে একটু হেরফের থাকতে পারে। ক, খ ও ঘ পাইছেন? খ, গ ও ঘ পাইছেন? পুরাণ বইতে আছে। খ, গ ও ঘ একটি ফার্মের অংশীদার। ফার্মের অংশীদার বুঝেন? মানে এই ফার্মের তারা তিনজন সমানভাবে অংশীদার মালিক। ক, উক্ত ফার্মের নিকট ঋণগ্রস্ত হয়। ঋণগ্রস্ত হয় মানে হলো ওই তিনজনের কাছ থেকে ঋণ নিচ্ছে হচ্ছে ক। খ, উন্মাদ। গ, নাবালক। খ এবং গ এর সম্মতি ব্যতীতই, আন্ডারলাইন করেন, ঘ ক কে ঋণ মুক্ত করতে পারে। দেখছেন বলা আছে যে খ আর গ এর সম্মতি ছাড়াই ঘই ঋণ মুক্ত করতে পারে। ঋণ মুক্ত করতে পারে না হলে মামলা করতে পারে। তাহলে এই ক্ষেত্রে তামাদি মেয়াদ শুরু হবে কি হবে না বলেন? তামাদি মেয়াদ অবশ্যই শুরু হবে। এই যে দেখেন, খ, গ ও ঘ সকলের বিরুদ্ধে তামাদি মেয়াদ অতিবাহিত হতে থাকবে। কেন হতে থাকবে? কারণ ওই জায়গায় বলা আছে যে খ এবং গ এর সম্মতি ব্যতীতই ঘ ক কে ঋণ মুক্ত করতে পারে। ঋণ মুক্ত করতে পারে মানে হলো ঋণ আদায় করতে পারে, আর ঋণ আদায় মানে হলো কি মামলা করতে পারে। বুঝেন কিনা? কিন্তু প্রশ্নে যদি এইভাবে বলা থাকতো যে খ এবং গ এর সম্মতি ব্যতীত ঘ দেনাদার ক কে ঋণ মুক্ত করতে পারে না, তাহলে তামাদি মেয়াদ গণনা শুরু হতো না। আমি আপনার বলি এর লিমিটের বাইরে গেলে সাত ধারা কি বুঝতে পারছেন?
এবার আমরা একটু এই সেলফ প্র্যাকটিসের আগের প্রশ্নে তো 13 নম্বর বললাম, আগের প্রশ্নগুলো একটু দেখি। আগের প্রশ্নের মধ্যে আপনি যদি 1 নম্বর প্রশ্নটা পড়েন, তামাদি আইনের 6 ধারায় মোট কয়টি আইনগত অপারগতার উল্লেখ আছে? কয়টি? 3টি। তারপর 3 নম্বরটা দেখেন, তামাদি আইনের 6 ধারা অনুযায়ী আইনগত অপারগতার অন্তর্ভুক্ত হবে না নাবালক হতে উন্মাদ জড়বতী আইন না জানা। কোনটা? আইন না জানা। তারপরে যদি দেখেন আহ 5, 6 এগুলো ইম্পর্টেন্ট। বিশেষ করে 6 নম্বর প্রশ্নটা যদি পড়ি, যে ক একটি মামলার বাদী, খ মামলার বিবাদী ক ক্ষয়ের বিরুদ্ধে সুনির্দিষ্ট বলবৎ করে মামলা করতে চায়, চাই লেখা আছে রস্যই অন্তঃস্থ দেখেন চাই। চুক্তিভঙ্গের তারিখ হতে বিবাদী খ উন্মত হয়ে যায়। যেদিন চুক্তি ভঙ্গ করছে সেদিন থেকে বিবাদী উন্মত হয়ে যায়, বিবাদী বিবাদী উন্মত হয়ে যায়। তো এই ক্ষেত্রে নিম্নলিখিত কোন তথ্যটি সঠিক? ক কে তামাদিতে নির্ধারিত সময়ের মধ্যে মামলা করতে হবে এবং মামলা তামাদি মেয়াদ গণনা স্থগিত থাকবে না। কেন থাকবে না? কারণ এই জায়গা উন্মাদ হয়েছে কে? বিবাদী। বিবাদী উন্মাদ হলে কিছু হবে ভাই? না, বিবাদী উন্মাদ হলে কিছু হবে না। হবে না। 10 নম্বর দেখেন, ক নাবালক থাকাকালে একটি নৌকা ভাড়া আদায়ের জন্য মামলা করার অধিকার লাভ করে। ক এর মামলা দায়েরের তামাদি মেয়াদ গণনা শুরু হবে কখন? সাবালক হওয়ার পরে পর থেকে বা তা নাবালকত্ব অবসান হওয়ার পর পর থেকে। থেকে। 12 নম্বর প্রশ্নটা যদি দেখি, পুরাতন বইতে আছে কিনা, থাকার তো কথা। দেখেন, গ নাবালক থাকাকালে একটি মামলা করার অধিকার অর্জন করে। সাবালক হওয়ার পূর্বে গ মারা যায় এবং তার নাবালক সন্তান ঘ তার উত্তরাধিকারী হয়। মানে সে নাবালক থাকা অবস্থায় মারা গেছে এবং সে একটা নাবালক সন্তান রেখে গেছে, সে হচ্ছে ঘ। মানে সে নিজে নাবালক অবস্থায় মারা গেছে, আবার যে সন্তান রেখে গেছে সেও কি নাবালক। তাহলে এই ক্ষেত্রে তামাদি মেয়াদ গণনা শুরু করা হবে কখন? এর সবল গয়ের সাবালকত্ব হওয়ার তারিখ থেকে। এখন আবার কেউ প্রশ্ন করেন না, স্যার নাবালক আবার কেমনে সন্তান রেখে যায়? এই এই প্রশ্ন আবার কেউ করবেন নাকি? এটা এই প্রশ্ন পড়ার ক্ষেত্রে অনেকেই করেন, যে নাবালক ও আবার নাবালক সন্তান রেখে গুলো কিভাবে রাখতেই পারে। না, আগে তো, এখন না হয় মানুষ দেরিতে বিয়ে করে, আগে তো মানুষ দ্রুতই বিয়ে শাদী করতো, সমস্যা নাই। দেখেন, তারপরে 14 নম্বর সর্বশেষ প্রশ্নটা বিশেষ ব্যতিক্রম পড়ার আগে, আহ, যে ক্ষেত্রে কোনো ব্যক্তি দুইটি আইনগত অক্ষমতায় ভুগছে এবং যে ক্ষেত্রে কোনো প্রকার বিরতি ছাড়া একটি আইনগত অক্ষমতা শেষ না হতে অন্য একটি অক্ষমতা শুরু হয়, মানে সাবালক হওয়ার আগেই সে পাগল হয়ে গেছে, সেই ক্ষেত্রে মামলা বা আবেদন দায়ের করার তামাদি মেয়াদ গণনা শুরু হবে কখন? বয় অক্ষমতার অবসান হওয়ার পর থেকে। তাহলে 6 ধারায় আলোচনা করতে বৈধ অপারগতা, আর একাধিক বাদীর ক্ষেত্রে বৈধ অপারগতার বিধানটা কিভাবে প্রযোজ্য হবে কিভাবে হবে না সেই ব্যাখ্যা দিয়েছে কত ধারায়? 7 ধারায়। আমাদের মাগরিবের নামাজের বিরতি ইনশাল্লাহ নামাজ শেষে 8, 9 এবং বাকি ধারাগুলো বিস্তারিত পড়া হবে ইনশাল্লাহ। তো আমরা এখন যে ধারাটা পড়বো সেটা হচ্ছে বিশেষ ব্যতিক্রম বা স্পেশাল এক্সেপশন, ধারা 8। 6 ও 7 ধারার আইনগত অপারগতার ব্যতিক্রম। 8 ধারায় উল্লেখিত বিশেষ ব্যতিক্রম সাপেক্ষে 6 ও 7 ধারায় উল্লেখিত আইনগত অক্ষমতা বিশ্লেষণ করতে হবে। আন্ডারলাইন করবেন, 6 ও 7 ধারার বিধান নিম্নলিখিত ক্ষেত্রে প্রযোজ্য হবে না। মানে এই যে যে বৈধ অপারগতার যে বিধান, এটা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে না সেই ক্ষেত্রগুলো সম্পর্কে আলোচনা করেছে তামাদি আইনের 8 ধারায়। তো দেখেন, অগ্রক্রয়ের অধিকার বলবৎকরণের মামলায় সুটস টু এনফোর্স রাইটস অফ, বল দেবেন প্রিএমশন। প্রিএমশন, প্রিএমশন বললে অনেকে বুঝবেন, অগ্রক্রয় বললে অনেকে হয়তো বা নাও বুঝতে পারেন। প্রিএমশন হলো যে অগ্রক্রয়, সবার আগে কেনার যে অধিকার। অগ্রক্রয়, অগ্র মানে কি? আগে। ক্রয় মানে কি? কেনা। কেনা। মানে আগে আগে কেনার যে অধিকার তারাই বলে কি? অগ্রক্রয়। তো আগে আগে কেনার অধিকার বলতে আসলে কি বোঝায়? ধরেন মাহবুব সাহেবরা 3 ভাই, এখন ওনার বড় ভাই জমি বিক্রি করতে যাচ্ছে, তাহলে ওই জমি কেনার সবার আগে অধিকার হলো ওনার বাকি 2 ভাইয়ের। বাকি 2 ভাই, কিন্তু ওনার বড় ভাই দেখা গেল ওই বাকি 2 ভাইয়ের কাছে বিক্রি না করে কোনো একজন আগন্তুক মানে স্ট্রেঞ্জার অপরিচিত কারো কাছে বিক্রি করে দিছে। তাহলে এই 2 ভাইয়ের ওই জমি কেনার জন্য যে মামলা করবে সেটা হলো অগ্রক্রয়ের মামলা। বুঝতে পারছেন? তো অগ্রক্রয়ের মামলার ক্ষেত্রে আপনি 6 এবং 7 ধারার সুবিধা পাবেন না। সুবিধা পাবেন না মানে হলো দেখা গেলো মাহবুব সাহেবের ভাই
জমি বিক্রি করে দিছে। এখন যখন ওনাদের দুই ভাই জানতে পারলো, তো ওনারা তো অগ্রকরের মামলা করতে হতেন 1 বছরের মধ্যে, কখনো 1 বছর, কখনো 6 বছর, কখনো 3 বছর। আপাতত 1 বছর ধরি। তাহলে যখন মামলাটা করবে দেখা গেল মাহবুব সাহেব পাগল, তার আর এক ভাই সুস্থ, কিন্তু মাহবুব সাহেব পাগল, বা ওই দুই ভাইও পাগল। পাগল হোক আর যা হোক, ওনাকে ওনাদের ওই 1 বছরের মধ্যেই মামলাটা করতে হবে। এমন না যে 10 বছর পর পাগলত্বের অবসান হয়েছে তারপর অগ্রকর মামলা করতে পারবে, কারণ তামাদি আইনের 8 ধারায় বলা হয়েছে যে অগ্রকরের মামলার ক্ষেত্রে 6 ধারার বিধান প্রযোজ্য হবে না। এখন যদি বলেন যে স্যার তাহলে পাগল তাইলে মামলা কেমনে করবে, ওই যে আইনগত প্রতিনিধি যেরকম নেক্সট ফ্রেন্ডের মাধ্যমে করবে, তাহলে সাফ কথা, অগ্রক্রয়ের মামলার ক্ষেত্রে কি বৈধ অপরগতার বিধান প্রযোজ্য? না। না, প্রযোজ্য না। বুঝছেন? এবং দেখেন পরের লাইনটা, আইনগত অপরগতা আন্ডারলাইন করবেন, অবসান হওয়ার থেকে। আইনগত অপরগতা কি? অবসান হওয়ার থেকে। অবসান মানে হলো যখন তিনি সুস্থ হলো আর কি, বা আইনগত অক্ষম ব্যক্তির মৃত্যু হওয়ার গোল দিবেন 3 বছরের বেশি সময় তামাদি মেয়াদ থাকবে না। এবং এই সময়ের মধ্যে যে কোনো মকদ্দমা অবশ্যই দায়ের করতে হবে বা আবেদন করতে হবে। এই কথাটার অর্থ কি? এ জায়গায় দুইটা বিষয় বলছে। একটা হলো আইনগত অক্ষমতা যখন আপনার অবসান হচ্ছে, মানে আমি পাগল ছিলাম, আমি সুস্থ হয়েছি, আমি নাবালক ছিলাম, সাবালক হয়েছি, তাহলে আমি মামলা করার জন্য সর্বোচ্চ সময় পাবো 3 বছর। যদি কোনো মেয়াদ না থাকে তাহলে 3 বছর। আর যদি আমার অলরেডি 3 বছরের বেশি সময় আছে তাহলে আমি 8 ধারার সুবিধা দরকার নাই। আর ধরেন আমার নাবালকত্ব, নাবালক থাকা অবস্থায় মারা গেছে, তাহলে আমার যে বৈধ অপরগ আছে, বৈধ যে প্রতিনিধি আছে, সেও সময় পাবে কতদিন? 3 বছর। মূল কথা হলো যে অপরগতা অবসান হোক অথবা ওই ব্যক্তি মারা যাক, অবসান হওয়ার পর থেকে বা মারা যাওয়ার পর থেকে সময় পাবে কতদিন? 3 বছর। আমি একটু উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। উদাহরণটা হলো এরকম, যে ধরেন আমরা সুনির্দিষ্ট প্রতীকের আইন পড়ে ফেলেছি, যারা পড়েন নাই তাদেরও চিন্তার কোনো কারণ নাই। ধরেন একটা মামলা করার তামাদি মেয়াদ 12 বছর, মানে যেদিন কারণ উদ্ভব হবে সেদিন থেকে 12 বছরের মধ্যে মামলাটা করতে হবে, এ হলো কথা। এটুক তো বুঝেন? আচ্ছা, ধরেন যেদিন কারণ উদ্ভব হলো এই দিন উনি ছিলেন নাবালক, উনি সুস্থ হয়েছে 14 বছর পরে, মানে সাবালক হয়েছে 14 বছর পরে পরে। মামলা করার তামাদি মেয়াদ কত ছিল? 12 বছর। 12 বছর, কিন্তু সুস্থ হয়েছে কত বছর পর? সাবালক হয়েছে 14 বছর 14 বছর পরে। পরে। তাহলে 8 ধারায় বলতেছে যে আপনি যেদিন থেকে নাবালক বৈধ অপরগতার অবসান হবে সেদিন থেকে সময় পাবেন সর্বোচ্চ কত? 3 বছর। বছর। তাহলে এই জায়গা যেদিন ওই ব্যক্তিটা সাবালক হলো তাকে মামলা করতে হবে কয় বছরের মধ্যে? কয় বছর? 12 না, 3 বছর। 3 বছর। 12 বছর তো সময় ছিল, বাট সে সাবালক হয়েছে, বৈধ অপরাগতা ছিল ওই 14 বছর। তাহলে তার হাতে তো কিছু নাই। নাই। তাহলে এই জায়গায় 8 ধারার বিধান অনুসারে সে সর্বোচ্চ সময় পাবে কত? 3 বছর। এইটুকু বুঝছেন? আবার বুঝেন, এক একটা উদাহরণ দেবো এবং বুঝতে হবে। যদি এরকম হয়, একটা উদাহরণ দিয়েই বুঝাই, যদি এরকম হয় যে সে যখন কারণ উদ্ভব হলো তখন ছিল সে নাবালক, মামলা করার তামাদি মেয়াদ 12 বছর, সে সুস্থ হয়েছে 6 বছর পরে। সুস্থ হয়েছে কি 6 বছর পরে, তাহলে তার হাতে তো অলরেডি কি আছে? 6 বছর আছে। তাহলে কি আমার 8 ধারা লাগতেছে? লাগতেছে না। 6 বছর তো আছেই, তাইলে আর ওই যে 8 ধারার সুবিধা আমার লাগতেছে না। 8 ধারার সুবিধা আমার কখন লাগবে? যখন আমার হাতে কিছু, 8 ধারা হলো ইমার্জেন্সি ব্যালেন্স, বুঝতে পারছেন? আর বিকাশে দেয় লোন। যখন আপনার বিকাশে টাকা নাই তখন নেবেন লোন, আর যখন আমার ব্যালেন্স শেষ হয়ে গেছে মোবাইলের তখন কি? ইমার্জেন্সি ব্যালেন্সের একটা নির্দিষ্ট মেয়াদ আছে না? জি। আপনি মাসে কোটি কোটি টাকা খরচ করেন ফোন দিয়ে, কিন্তু ওর একটা নির্দিষ্ট সময় মেয়াদ আছে। ধরেন যে যেরকম খরচ করে সে সেরকম পায়, লোন পায় আর কি, কিন্তু ওর বেশি আর পাওয়া যাবে না। কিন্তু যখন আপনার টাকা আছে তখন কি আপনার ইমার্জেন্সি ব্যালেন্স দিবে? দিবে না। 8 ধারা হচ্ছে তাই। তাহলে যদি আপনার 12 বছর তামাদি মেয়াদ হয়, আপনি 6 বছর পর সুস্থ হয়েছেন, তার মানে আপনার হাতে অলরেডি 6 বছর আছে, 8 ধারা আমার লাগতেছে না। যদি এরকম হয়, ধরেন মামলা করার তামাদি মেয়াদ 12 বছর, সে 10 বছর পরে সুস্থ হয়েছে, 10 বছর পরে পাগলত্ব, পাগল থেকে সে সুস্থ হয়েছে, তাহলে তার হাতে আছে কত? 2 বছর। কিন্তু 8 ধারায় বলছে সর্বোচ্চ সময় পাবে কত? 3 বছর। কিন্তু তার হাতে তো অলরেডি আছে কত? 2 বছর। তাহলে 3 বছর হইতে আর 1 বছর ধারান দেবে কার কাছ থেকে? কার কাছ থেকে? বুঝছেন? জি। যদি এরকম হতো যে 12 বছর তামাদি মেয়াদ কিন্তু সে সুস্থ হয়েছে 11 বছর পর,
কত বছর? 11 বছর। তার হাতে আছে কত? 1 বছর। কিন্তু 8 ধারা অনুসারে আমি জানি যে সর্বোচ্চ সময় পাবে কত? 3 বছর। কিন্তু আমার হাতে আছে কত? 1 বছর। তাহলে বাকি 2 বছর কার কাছ থেকে আনবো? 8 ধারা থেকে আনবো। বুঝছেন? যদি এরকম হতো যে 12 বছর তামাদি মেয়াদ, আমি 12 বছর পরেই সুস্থ হয়েছি, আমার হাতে কি আছে? নাই। তাহলে সর্বোচ্চ সময় তো 3 বছর। 8 ধারা অনুসারে পাবে কত? বুঝতে পারছেন? 8 ধারা যে যখন বৈধ অপরগতার অবসান হবে তখন থেকে সর্বোচ্চ সময় পাওয়া যাবে কত? 3 বছর। কিন্তু যদি আমার হাতে অলরেডি থাকে তাহলে কিন্তু 3 বছর আমি পাবো না। কিন্তু 3 বছর থেকে যতটুকু কম থাকবে ততটুকু আমি পাবো। যদি আমার হাতে 1.5 বছর থাকে তাহলে 8 ধারা থেকে পাবে কত? 1.5 বছর। বুঝেন কিনা? তো তাহলে 8 ধারার বিধান কিসের ক্ষেত্রে প্রযোজ্য না? অগ্রকর মামলার ক্ষেত্রে প্রযোজ্য না। আর নাবালকত্ব যখন মানে বৈধ অগ্রগতার যখন অবসান হবে অথবা যখন মারা যাবে তখন থেকে সর্বোচ্চ সময় পাওয়া যাবে কত? 3 বছর। এখন আমরা পড়বো, আবার পড়বো, না বুঝলে সমস্যা নাই, আবার পড়বো, জাস্ট মুখে মুখে আগে বোঝাচ্ছি। যদি এরকম হয়, ধরেন আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় যে শুধু দখল পুনরুদ্ধার মামলার তামাদি মেয়াদ 6 মাস। কতদিন? 6 মাস। এখন যেদিন আপনারা বেদখল করছে ওই দিন আপনি নাবালক ছিলেন। এখন আপনি 6 বছর পরে সাবালক হয়েছেন। এখন আমরা জানি যে 8 ধারা অনুসারে সর্বোচ্চ সময় পাওয়া যায় কত? 3 বছর। সর্বোচ্চ 8 ধারা অনুসারে সর্বোচ্চ সময় পাওয়া যায় কত? 3 বছর। কিন্তু সে মূল তামাদি মেয়াদ ছিল 6 মাস, সুস্থ হয়েছে 6 বছর পরে। এখন সুস্থ হওয়ার পর থেকে তার তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এই ক্ষেত্রে সে কিন্তু 3 বছর পাবে না। কেন পাবে না? কারণ তার মূল মামলার তামাদি মেয়াদই কত? 6 মাস। তো এই ক্ষেত্রে কতদিনই পাবে? 6 মাসই পাবে। যদি তার মূল মামলার তামাদি মেয়াদ 1 বছর হতো তাহলে 1 বছর পেতো। যদি মূল মামলার তামাদি মেয়াদ 2 বছর হতো 2 বছর পেতো। যদি মূল মামলার তামাদি মেয়াদ 3 বছর হতো 3 বছর পেতো। যদি মূল মামলার তামাদি মেয়াদ 20 বছর হতো তাহলে তাহলে পাবে কত? 3 বছর। মানে মূল মামলার তামাদি মেয়াদ কম থাকলে আপনি ওটাই পাবেন, 3 বছর কিন্তু পাবেন না। আর মূল মামলার তামাদি মেয়াদ যদি 60 বছর হয় তাহলে আপনি 65 বছর পরে সুস্থ হয়েছেন, তাহলে পাবেন কত? 3 বছরই। সর্বোচ্চ কত? 3 বছর। 3 বছরের বেশি পাওয়া যাবে না। আবার বুঝাই, ধরেন চুক্তি প্রবলের মামলার তামাদি মেয়াদ 1 বছর। এখন যখন আপনার কারণ উদ্ভব হয়েছে ওই মুহূর্তে আপনি ছিলেন পাগল ধরেন, তাইলে সুস্থ হয়েছেন 10 বছর পর। মামলার তামাদি মেয়াদ ছিল কত? 1 বছর। সুস্থ হয়েছেন কয় বছর পর? 10 বছর পর। এখন আমি সময় পাবো? কেউ বলেন না। নাইম গাজী কয় বছর পাবেন? মূল মামলার তামাদি মেয়াদ ছিল 1 বছর। যখন মামলার তামাদি মেয়াদ গণনা শুরু হয়েছে ওই মুহূর্তে আপনি ছিলেন পাগল। 10 বছর পরে আপনি সুস্থ হয়েছেন, এখন ওই দিন থেকে তো তামাদি মেয়াদ গণনা শুরু হবে। আপনি পাবেন 3 বছর। 3 বছর কি হবে বলেন? হবে না। কেন হবে না? কারণ মূল মামলার তামাদি মেয়াদ কত? 1 বছর। বুঝছেন? মূল মামলার তামাদি মেয়াদ যদি 3 বছর হইতো তাহলে এই জায়গায় আমি 3 বছর পেতাম। এই জায়গায় অগ্রকর মামলার তামাদি মেয়াদ পড়তেছি না আমরা, এই জায়গায় একটা ছক আছে, এই ছকটায় চলে আসি। দেখেন একটা টেবিল আছে, 124, 113, 3 ধারা পাইছেন? যারা যারা বুঝেন নাই চিন্তার কোনো কারণ নাই, আবার বুঝাবো। দেখেন এই জায়গা আবার বুঝবেন, চিন্তার কোনো কারণ নাই। দেখেন, প্রথমত আপনার মনোযোগ দিবেন। এই জিনিস খুব কঠিন না, খুব সহজ। যে জিনিস আপনার কাছে খুব কঠিন মনে হয় প্রকৃতপক্ষে সেই জিনিস খুব সহজ, বাট আপনি বুঝেন না এই কারণে কঠিন মনে হয়। সো এটা যদি আমরা একটু দেখি, দেখেন আহ দেখেন অনুচ্ছেদ 100 কত? 24। আচ্ছা, সবার বইতে আছে? বংশগত পদ লাভের জন্য মামলা, মানে এটা একটা মামলা যে মামলার হচ্ছে কি বংশগত পদ লাভ। এই মামলা করতে হয় কারণ উদ্ভবের পর থেকে 12 বছরের মধ্যে। দেখছেন? এখন যখন কারণ উদ্ভব হলো সেই সময় সে আইনগত অপরাধ ছিল 11 বছর। কত বছর? মানে যখন কারণ উদ্ভব হলো তারপর থেকে 11 বছর সে পাগল ছিল। 11 বছর পরে সে কি হয়েছে? সুস্থ হয়েছে। তাহলে তার হাতে আছে কত অবশিষ্ট সময়? কত? 1 বছর। কিন্তু আমরা জানি 8 ধারায় অনুসারে সর্বোচ্চ সময় পাবে কত? 3 বছর। অলরেডি তো আমার হাতে 1 বছর আছে। তাহলে এই জায়গা 8 ধারা থেকে সুবিধা পাবো আমি, বাড়তি পাবো কত? 2 বছর। তাহলে সর্বমোট কত? 3 বছর। বুঝছেন? এই নাইম গাজী, এটা দেখেন। যদি সে, নাইম গাজী আমার উত্তর দেন, কেউ উত্তর দিবেন না। ধরেন এই জায়গা 12 বছর তামাদি মেয়াদ, বাট সে সুস্থ হয়েছে 10 বছর পর, তাহলে তার হাতে আছে কত? 2 বছর। তাহলে আর 8 ধারা থেকে পাবে কত? 1 বছর। বুঝছেন?
যদি সে 12 বছর তামাদি মেয়াদ, যদি সে 6 বছর পর সুস্থ হতো, তার অলরেডি 6 বছর আছে, 3 বছরের বেশি আছে, তাহলে তো 8 ধারার সুবিধা আমার লাগতেছে না। বুঝেন কিনা? এবার পরের উদাহরণটা দেখেন, 113 আছে, চুক্তি বলবতের মকদ্দমা। এই মামলা করতে হয় কতদিন? 1 বছর। ধর যখন কারণ উদ্ভব হলো সে ছিল পাগল, সুস্থ হয়েছে কয় বছর পর? 4 বছর। এখন আমরা জানি যে সুস্থ হওয়ার পর সর্বোচ্চ সময় পাবে কত? 3 বছর। সর্বোচ্চ কত? 3 বছর। 8 ধারায় সর্বোচ্চ কত? 3 বছর। এখন তার হাতে কি কোনো কিছু আছে? এখন 8 ধারার বিধান অনুযায়ী আমাদের 3 বছর পাওয়ার কথা, কিন্তু এই জায়গায় 3 বছর পাবো না। এই জায়গা পাবো কত? 1 বছর। কেন 1 বছর পাবো? কারণ এই মূল মামলার তামাদি মেয়াদ কত? 1 বছর। এই জায়গায় মূল মামলার তামাদি মেয়াদ যদি 2 বছর হতো তাহলে কত? 2 বছর। মূল মামলার তামাদি মেয়াদ যদি 2.5 বছর হতো, 2.5 বছর। মূল মামলার তামাদি মেয়াদ যদি 5 বছর হতো, তাহলে 5 বছরকে 100 বছর হইলেও আমি পাবো কত? 3 বছর। বুঝছেন? ধরেন আবারও আমি বুঝাই যে 1 বছর তামাদি মেয়াদ, কিন্তু সে সুস্থ হয়েছে 5 বছর পর, তার হাতে আর নাই, তাহলে সে সময় পাবে সর্বোচ্চ কত? 1 বছর। এই জায়গায় 3 বছর প্রযোজ্য না। কেন প্রযোজ্য না? কারণ আমার মূল মামলার তামাদি মেয়াদ কিন্তু 3 বছরের বেশি, 3 বছর বা তার বেশি না। যেহেতু 3 বছরের কম, তাহলে এই জায়গায় আমি সর্বোচ্চ 3 বছর পাবো না। আমার চালান যা সেতটুকুই পাবো। আচ্ছা, তারপরে তারপরেরটা দেখেন, না বুঝলে আরো বুঝবেন, দেখেন তারপরটা দেখেন। তামাদিয়ানির অনুচ্ছেদ কত? সরি, হ্যাঁ, তো অনুচ্ছেদ 3, সুনির্দিষ্ট প্রতিকায়নের 9 ধারার মামলা তামাদি মেয়াদ কতদিন? 6 মাস। এখন যেদিন কারণ উদ্ভব হয়েছে ওই দিন ধরেন সে পাগল, সুস্থ হয়েছে 5 বছর পর, তার হাতে কি একদিনও আছে? নাই। তাহলে 8 ধারা থেকে সে, আমরা জানি সর্বোচ্চ পাওয়া যায় 3 বছর, বাট এই জায়গা পাবে কত? 6 মাস। কেন 6 মাস পাবে? কারণ এই জায়গা মূল মামলার তামাদি মেয়াদ কতদিন? 6 মাস, এই জন্য। বুঝছেন? তারপরে আরো একটা উদাহরণ আমরা পড়ি, দেখেন, খুব কঠিন না কিন্তু খুব সহজ, যদি বুঝে থাকেন। একটু মনোযোগ দেন। 139 অনুচ্ছেদে ভূমি মালিক কর্তৃক ভাড়াটিয়ার নিকট হতে দখল উদ্ধার, এই মামলার তামাদি মেয়াদ 12 বছর। কত বছর? 12 বছর। এখন সে অপরাধ ছিল 4 বছর, তার হাতে অলরেডি 8 বছর আছে। এই জায়গায় কি আমার 8 ধারা লাগবে? 8 ধারা কিন্তু আমার লাগবে না, কারণ অলরেডি আমার হাতে আছে। বুঝছেন? এবার আপনারা যার যে প্রশ্ন আছে আমার প্রশ্ন করেন, এ জায়গা ইন্ডিভিজুয়ালি প্রশ্ন করে বুঝতে হবে। এখনো অনেকে বোঝেন নাই, মন খুলে প্রশ্ন করেন। অনলাইন অফলাইনে যারা যে প্রশ্ন আছে আমার প্লিজ জিজ্ঞাসা করেন, সিরিয়ালি জিজ্ঞাসা করেন। আমি আনমিউট করে দিচ্ছি, অনলাইন অফলাইনে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 139 ধারাটা আরেকবার একটু বলুন। অনুচ্ছেদ। 139-এ কি বোঝেন না এটা বলেন আগে। স্যার, এই যে ভূমির মালিক কর্তৃক ভাড়াটিয়ার নিকট হতে দখল উদ্ধার, হুম। এখানে তামাদি তফসিলে উল্লেখিত মেয়াদ হচ্ছে 12 বছর। জি। আর সে যে সময় আইনগত অপরাধ অপরাধ ছিল চার হুম। বছর হুম। এখন তার অবশিষ্ট আছে 8 বছর। জি। তা মূল 12 বছর, হ্যাঁ। 4 বছর পার হয়ে গেল, 8 বছর থাকলো। হ্যাঁ। এখন এইখানে বুঝতে পারছি না স্যার, যে বারো এখানে বছর হবে। এ, বুঝি নাই। 12 বছর, 8 বছর আছে তার হাতে। হ্যাঁ। স্যার তাহলে তার মূল তো 12 বছর, তা আছে 8 বছর। হ্যাঁ, এটা আমি বুঝতে পারছি না স্যার। মানে কি বুঝেন আর নাই? স্যার, মূল 4 বছর পার হয়ে গেল, 8 বছর দেখেন, হ্যাঁ। 12 বছর হবে না, 8 বছর আছে, এইটা বুঝতে পারছি। আপনি আরেকবার একটু বললেন। তাহলে আর 3 বছরের তো আচ্ছা, প্রয়োজন আমি উত্তর হচ্ছে দিই, না আপনারা এক চুপ ধারায়। থাকেন। আপনারা চুপ থাকেন প্লিজ। দেখেন, 12 বছর তো তামাদি মেয়াদ আবার মূল মামলার। এখন যেদিন কারণ উদ্ভব হয়েছে ওই দিন ছিলাম আমি ধরেন পাগল, জি 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 আমি 4 বছর পর সুস্থ হয়েছি। জি। তাহলে আমরা জানি যতদিন বৈধ অপরগতা থাকবে এই সময়টা তামাদি মেয়াদ গণনা থেকে কি যাবে? বাদ যাবে। তাহলে 4 বছর যদি শেষ হয়ে যায়, আমার যেদিন সুস্থ হবো সেদিন থেকে তামাদি মেয়াদ গণনা কি শুরু হবে? এখন হবে। মূল মামলায় আমার হাতে অলরেডি 8 বছর আছে, জি তাহলে এই জায়গায় তো স্যার। আর তামাদি আইনের 8 ধারার দরকার নাই। যদি জি আমি জি এই ক্ষেত্রে
যদি আমি সুস্থ হতাম 12 বছর পরে বা 14 বছর পরে, তাহলে তো আমার হাতে কিছু থাকতো না। সেই ক্ষেত্রে আমি তামাদিয়ানের আট ধারা থেকে পেতাম কত বছর? 3 বছর। কিন্তু যে ক্ষেত্রে অলরেডি আমার হাতে 3 বছর বা তার বেশি সময় আছে, সেই ক্ষেত্রে তো তামাদিয়ানের আট ধারা লাগতেছে না। স্যার এবার বুঝতে পারছি। জি স্যার। জি। আচ্ছা, আর কেউ বলেন। এই লজ্জা পেয়েন না, বলেন, আবার জিজ্ঞাসা করেন। অনলাইন অফলাইনে কে বুঝেন নাই বলেন। প্রশ্ন করবো কিন্তু, তারপরে কিন্তু জরিমানা আছে। এ দিনেশ, আপনি বুঝছেন? স্যার আসসালামু আলাইকুম। হ্যালো। টাকা আছে। স্যার আসসালামু আলাইকুম। আমি এই জায়গায় প্র্যাকটিক্যাল প্রশ্নের উত্তর দেবো না, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। যা পড়াচ্ছি সেই আঙ্গিকে কয় না, এই জায়গা বাস্তব জীবনে যে প্র্যাকটিক্যাল সেইটুকুর উত্তর পরে। আগে যে জায়গা আছে এই জায়গা বলেন। হ্যাঁ, আরিফ সাহেব বলেন। স্যার বলতেছিলাম যে 124 অনুচ্ছেদে 12 বৎসরের কথা বলা হয়েছে। হুম। 12 বৎসর যদি অবাধক থাকে, তাহলে তামাদি আইনের যে 8 ধারার বিষয়বস্তু, ওখানে তো স্যার 1 বৎসর চুক্তি কবলের মোকদ্দমা। এখানে এই, আমার 1 বৎসর জায়গায় 3 বছরটা হলো কেন? আচ্ছা আরিফুল সাহেব একটু দাঁড়ান, একটু অপেক্ষা করেন। আমার এখানে একটু স্পিকারটা অন করি, আপনার কথা আমি বুঝতেছি না। সবাই একটু মিউট করে, অন্যান্য যারা আছেন। আর অনলাইনে প্রশ্ন করলে আপনাদের অনলাইন অফলাইনে যারা আছেন দয়া করে কথা বলবেন না, শুনবেন। প্রশ্ন শুনেও অনেক কিছু শেখা যায়। হ্যাঁ আরিফুল সাহেব বলেন এবার। স্যার বলছিলাম যে আমাদের অনুচ্ছেদের 124 অনুযায়ী বংশগত পদের ক্ষেত্রে 12 বৎসর, এখানে অপারগত ছিল 11 বৎসর, আমার হাতে আছে অবশিষ্ট 1 বছর। তো 8 ধারার বিষয়বস্তু কি স্যার মূলত 3 বছর অপারগতার পরে, না মূলত 1 বছর? ওইটা হচ্ছে আমার ক্লিয়ার করেন স্যার। হ্যালো। হ্যাঁ এবার হ্যালো বলেন, স্যার, এবার বলেন। শুনতে পাননি? হ্যাঁ এবার বলেন। স্যার বলতেছি বংশগত পদের 124 অনুচ্ছেদে 12 বৎসর হ্যাঁ। তামাদি অপারগ ছিল, হ্যাঁ। বৈধ অপারগ ছিল 11 বৎসর। এখন হ্যাঁ। তামাদি আইনের 8 ধারায় অগ্রক্রয়ের ক্ষেত্রে স্যার আমি যতটুকু জানি 1 বছর, কিন্তু হুম। এখন 3 বছর কি অগ্রক্রয়ের ক্ষেত্রে অপারগ অপারগ হলে, অপারগতা অবসান হলে 3 বছর, নাকি স্যার অপারগ হওয়ার পরে 1 বছর? আমি ওইটা ক্লিয়ার হয়ে গেছে, অন্য কিছু। প্রথমত, অগ্রক্রয়ের ক্ষেত্রে ছয় ধারার অপরগতার কোনো কিছুই প্রযোজ্য না, কারণ আট ধারায় বলে দিছে যে অগ্রক্রয়ের মামলার ক্ষেত্রে আট, এই বৈধ অপরগতার বিধান কি প্রযোজ্য না। সো অপরগতা হইলে কি না হইলে কি এটা অপ্রাসঙ্গিক। আপনি যদি অগ্রক্রয়ের মামলা যখন করলেন, ও যখন করবেন ওই মুহূর্তে যদি আমি নাবালক থাকি, উন্মাদ থাকি, আমি ছয় ধারার সুবিধা তো পাচ্ছি না। সো আট ধারা তো পরের কথা, এই জায়গায় তোমার ছয় ধারার সুবিধাই পাচ্ছি না, তাহলে আট ধারা কেমনে কি? বুঝছেন? অগ্রগার জি স্যার। মামলায় এক করি, তাতে আপনি পাগল হন আর নাবালক হন, ওই ওই সময় করতে হবে, সুস্থ হন বা না হন। ক্লিয়ার? জি স্যার, এটাই আমার দরকার ছিল, এটাই দরকার ছিল, অন্য কিছু জি না। জি জি, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আর কেউ অনলাইনে আছেন, অনেকেও বুঝেন না এখনো। তানভীর সাহেব বুঝছেন? বুঝতেছি না তো, বুঝতেছি থাকলে তো প্রশ্ন করবেন যে এই জায়গা বুঝি নাই। কোন পর্যন্ত বসছো তারপরে বলো। এখন ক্লিয়ার হইতে হলে যদি 1 ঘন্টা লাগে, পরে তো পরীক্ষার সময় শেষ, অসময়ই থাকতে হবে। ক্লিয়ার তো এখান থেকে করে দিতে হবে তাড়াতাড়ি। মাঝে মাঝে দায়ে পড়েও ক্লিয়ার করতে হয়, বুঝছেন? আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলি, আপনারা হাসেন আর যা করেন। নর্মালি আমি অশ্রমে গেলে আমার অনেকক্ষণ লাগে, এ সত্য কথা। তো এখন আমি যখন বিজিএস পরীক্ষা দিতে যাই, আমার বাসা ছিল হচ্ছে, আমি থাকছিল নাখালপাড়া, মহাখালী বাস টার্মিনালের অপোজিটে। তো আমি ওখান থেকে, পরীক্ষা হতো সকাল 10টায়,
আমি রওনা দেই হচ্ছে 9:30টায়, একেবারে কাটা কাটা সময়। ওই সময় নাখালপাড়ার ওই মহাখালী রেল লাইনের সামনে থেকে একটা বাইক নিয়ে, মোবাইল টোবাইল আবার নেওয়া যায় না, বাইক নিয়ে দ্রুত চলে যেতে হবে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, বিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের অপোজিটে। তো যাইতেই সময় লাগে আধা ঘন্টা 20 মিনিট লেগে যায়। তার মানে আমি এই জায়গা থেকে 9:30টায় রওনা দিলে আমি পরীক্ষার হলে পৌঁছবো 10টায়। এর মধ্যে যদি কোনো ঘটনা ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু আমার ওই সময়টা কি লস হয়ে যাবে। এখন বলতে পারেন স্যার তার 9:30টায় রওনা দেন কেন? বিজিএস রিটেন একবার দেন, বিসিএস এর রিটেন একবার দেন, তাহলে বুঝবেন যে কি পরিমাণ পড়া ওই জায়গায় পড়ে যায় লিখিত পরীক্ষা দিতে হয়। তো এখন একদিন আমি রওনা দেবো 9:30টায়, ওই সময় ধরেন আমার ওয়াশরুম আসছে, মানে ওয়াশরুমে চাপ দিছে। এখন তো কাহিনী তো হয়ে গেছে যে আমি যদি, আমার তো লাগেই বেশি সময়, এখন এই জায়গায় যদি আমি আধা ঘন্টা এই জায়গায় লাগাই তাহলে তো পরীক্ষায় তো আমি আধা ঘন্টা লেট। কিন্তু এমন হচ্ছে যে আমি যদি এই জায়গা থেকে এটা না সেরে যাই তাহলে ওই জায়গায় একটা মানে মানে পরীক্ষা দিলেও দেখা গেল একটা অস্বস্তির মধ্যে থাকতে হবে। তাহলে তার মানে করতে হলো কি যে আমার যত দ্রুত সম্ভব এই জায়গা থেকে কাজ সেরে যেতে হবে, এটাও সারতে হবে, পরীক্ষা হলেও ঠিক সময় পৌঁছাইতে হবে। তা ইচ্ছা থাকলে আবার কি উপায় হয়। এ কারণে আপনি যদি ক্লিয়ার করতেছি বললে হবে না, আজকেই ক্লিয়ার এই জায়গা থেকে এই 2 মিনিটের মধ্যে বা এই ক্লাসের মধ্যে করে দিতে হবে। এ জায়গা তো আমি আপনাদের বারবার বলছি, জায়গা লজ্জা শরমের কিছু নাই। কার কি প্রশ্ন আছে আমার বলেন। যে সহজ কথা, আপনার যদি 3 বছরের বেশি সময় অলরেডি হাতে থাকে, 3 বছর বা তার বেশি, তাইলে আমার আট ধারায় লাগতেছে না, আট ধারারে লাগতেছে না। আর যখন আমার মূল তামাদি 3 বছরের কম আছে, আবার সেই ক্ষেত্রে আমি আট ধারা অনুসারে সর্বোচ্চ সময় পাবো 3 বছর। বাট কিন্তু কথা আছে, যখন মূল মামলারই তামাদি মেয়াদ 6 মাস বা 1 বছর, সেই ক্ষেত্রে কিন্তু আমি 6 মাস বা 1 বছর বেশি কিন্তু পাবো না। আর অগ্রকরের মামলার ক্ষেত্রে বৈধ অগ্রগতার প্রশ্ন আনাই অবন্তর। অগ্রকরের মামলার ক্ষেত্রে বৈধ অগ্রগতার বিধান কি প্রযোজ্য না। তো এরপরেও যে বুঝবেন না আমার প্রশ্ন করবেন, সমস্যা নাই। আচ্ছা, এখন এবার ডাইনে চলে যা। আমি একটা বিধান পড়াই, সেটা হলো অগ্রক্রয়ের মামলার তামাদি মেয়াদ। এটা একটু ওই জায়গা থেকে পড়াই যায়, দেখেন ওই যে প্রথমে পড়ছিলাম 8 ধারার ওই জায়গায় আসেন। অগ্রক্রয়ের মামলার তামাদি মেয়াদ পাইছেন? এই যে ওই যে 8 ধারার নিচে। তার আগে এতটুকু তো বুঝছেন যে অগ্রক্রয় কি। এখন শুনেন, অগ্রক্রয়ের মামলা, এই যে আমাদের ভাইভা পরীক্ষায় জিজ্ঞেস করছে যে অনেকের আছে যে অগ্রক্রয়ের মামলা কত দিনের মধ্যে করতে হয়, বা অগ্রক্রয় রিলেটেড এই বিষয়গুলো কোন কোন আইনে আছে। অগ্রক্রয় প্রথমত মনে রাখবেন মুসলিম আইনে আছে, এটা আপনাদের না জানলেও চলবে, বাট তারপরেও বলতেছি জানার জন্য। বাংলাদেশ বার কাউন্সিলে এই প্রিলিতে আসবে না, বাট জানতে হবে মুসলিম আইনে আছে। এস্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টিনেন্সি অ্যাক্ট, মানে হলো রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন 1950-এ আছে। তারপরে আছে নন এগ্রিকালচারাল টিনেন্সি অ্যাক্ট 1949, মানে অকৃষি প্রজাস্বত্ব আইন 1949-এ আছে। আর একটা আছে ল্যান্ড রিফর্ম অর্ডিন্যান্স, ভূমি সংস্কার অধ্যাদেশ 1984 বা 80-তে আছে। মানে 4টা আইনে অগ্রক্রয় আছে। এখন আমরা যদি এই জায়গায় একটু পড়ি, দেখেন তামাদি আইন 1908-এর আন্ডারলাইন করেন 10 অনুচ্ছেদ অনুসারে অগ্রক্রয়ের মকদ্দমার তামাদি মেয়াদ গোল দিবেন 1 বছর। কত বছর? 1 বছর। অর্থাৎ আপনার অগ্রক্রয় মামলা দায়ের করতে হবে কত দিনের মধ্যে? 1 বছরের মধ্যে। 1 বছর যখন কারণ উদ্ভব হলো, ওই সময় যদি আপনি পাগল হন, 10 বছর পর সুস্থ হন, এই 10 বছর কি বাদ যাবে? যাবে না। কেন যাবে না? কারণ 8 ধারায় বলা আছে অগ্রক্রয় মামলার ক্ষেত্রে বৈধ অগ্রগতার বিধান প্রযোজ্য যখন ক্রেতা উক্ত সম্পত্তির দখল গ্রহণ করে তখন থেকে 1 বছর। এই দখল শব্দটা বলতেন, যখন কি গ্রহণ করে? দখল। ক্রেতা মানে হলো ওই যে মাহবুব সাহেবের বড় ভাই জমি বিক্রি করছে যার কাছে, সে ওই জমির কি গ্রহণ করছে? দখল নিছে। তাহলে তখন থেকে 1 বছর। তাহলে যখন দখল গ্রহণ করলো এবং মাহবুব সাহেবরা যখন জানলো যে অমুক দখল নিছে, তাহলে জানার পর থেকে কতদিন? 1 বছর। বা দেখেন, বা যে ক্ষেত্রে বিক্রয়ের বিষয়বস্তুতে বাস্তবিক দখল স্বীকার করে না, দখলে যায় নাই, সেই ক্ষেত্রে বিক্রয় দলিলটি যখন গোল দিবেন নিবন্ধন করা হয়, তখন থেকে 1 বছরের মধ্যে অগ্রক্রয় মামলা দায়ের করতে হবে। মাহবুব সাহেবরা যদি দেখে যে ওনার ভাই এই জমি অমুকের কাছে বিক্রি করে দিছে, তাহলে যেদিন দখল নিছে সেদিন থেকে 1 বছরের মধ্যে, ধরেন দখল সে নেয় নাই কিন্তু ওই বিক্রয় দলিলটা কি হয়েছে? নিবন্ধিত হয়েছে, তাহলে নিবন্ধনের তারিখ থেকে 1 বছর। বুঝেন কিনা? তাহলে দখল থেকে 1 বছর, নিবন্ধন থেকে 1 বছর। এখন প্রশ্ন হলো, সে দখলেও যায় নাই, নিবন্ধিত হয় নাই, কিন্তু সে কিনছে, তাহলে অগ্রক্রয়ের মামলা করতে হবে 6 বছরের মধ্যে। এই যে দেখেন, যদি বিক্রয় দলিল বাস্তবিক দখল স্বীকার না করা হয়,
এবং যদি বিক্রয় দলিলটি নিবন্ধিত না হয় উক্ত ক্ষেত্রে অগ্রাহ্য করার মোকদ্দমা দায়ের করতে হবে, গোল দিবেন 6 বছরের। বুঝছেন? তাহলে অগ্রকর তামাদি মেয়াদ কখনো 1 বছর, কখনো কত, 6 বছর। যদি দখলে যায় 1 বছর, নিবন্ধিত হয় 1 বছর, দখলেও যায় নাই নিবন্ধিত হয় নাই, তাইলে কতদিন, 6 বছর। এইটুক বুঝলেই হবে ইনশাল্লাহ। এবার এই জায়গায় যে আলোচনা টালোচনা আছে সব বুঝাইছি, এই কারণে এগুলো আর পড়বো না, মূল এটা পড়লেই হবে। বিগত বছর প্রশ্ন চলে আসি, আসেন মনোযোগ দেন, মনোযোগ দেন আপনাদের। এই জায়গায় যারা যারা ভাবেন যে আমাদের দিয়ে হবে কিনা, অনেকে মনে মনে ভাবেন যে আমার দিয়ে কি আসলে উকিল হবে কিনা, আপনার চেয়েও কমজোর স্টুডেন্ট, গাদা গাদা স্টুডেন্ট উকিল হইছে, সো আপনারও হবে। কারণ সে হইছে কেন, তার মনোবল ছিল, সে ভাবছে যে তারে দিয়ে হবে, কিন্তু আপনি পারেন অনেক, আপনার মনের মধ্যে কোনো মানে আত্মবিশ্বাস নাই, তাহলে কিন্তু হবে না। দেখেন, তো আত্মবিশ্বাসেরও একটা কারণ, মানে এটা কমার একটা কারণ আছে, কারণ হচ্ছে যে আমরা জীবনে অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছি, মনে হয়েছে যে না আর আমার আর বোধহয় আমার দিয়া হবে না। দেখেন, দ্য লিমিটেশন অ্যাক্ট 1908-এর বৈধ অপরগতা সংক্রান্ত বিধান কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়? কোন মামলা বলেন? অগ্রক্রয়। সো অগ্রক্রয়ের মামলার ক্ষেত্রে যদি পাগল থাকেন, উন্মাদ থাকেন, কোনো কিছু হবে, না। সুবিধা পাবেন, পাবেন না। 3 নাম্বার প্রশ্নটা দেখি, দেখেন 2023-এ আসছে, পুরাতন বইতে নেই, বাট একটু শুনেন। 14 বছর বয়সী এক্স 2014 সালে চুক্তি বলবৎ করে মামলা করার অধিকার লাভ করে। এক্স একটা মামলা করার অধিকার লাভ করে কত সালে? 2014 সালে। 14 সালে তার বয়স কত? 14 বছর। এক্স এর মামলা করার তামাদি উত্তীর্ণ হবে, শুরু হবে না, কি বলছে, উত্তীর্ণ হবে। আমরা জানি শুরু আগে আমরা বের করি, শুরু হতো কবে, সাবালক হবে কয় বছর পর? 18 সালে। তাহলে শুরু হবে কবে থেকে? 18 সাল থেকে। আর শেষ হবে কবে? 19 সালে। চুক্তি বলবতের মামলা তামাদি মেয়াদ হলে 1 বছর, এটা জানতে হবে আমার। তাহলে চুক্তি বলবতের মামলা যদি 18 সালের 1 জানুয়ারি থেকে শুরু হয়, শেষ হবে 18 সালের 31শে ডিসেম্বর, তাহলে উত্তীর্ণ হবে মানে শেষ হয়ে যাবে কত সালে? 19 সালে। তাহলে এই জায়গায় উত্তর হবে 2019। যদি প্রশ্নে জানতে চাইতো যে তার মামলা করার অধিকার শুরু হবে কত, কবে, 2018 সাল থেকে। 2018, কিন্তু এই জায়গায় জানতে চাইছে কবে, শেষ হবে কবে? উত্তীর্ণ হবে। উত্তীর্ণ মানে কি, শেষ হয়ে যাবে কত সালে? 2019 সালে। 19 সালে। বুঝছেন? আমরা চলে আসি 9 ধারা। তারপরেও যারা যারা বুঝেন নাই, আবার যে কোনো সময় প্রশ্ন করেন, ফোন করেন, দিনেশের মতো ফোন করেন, রাত 12টা একটা, সমস্যা নাই, আমি যদি সজাগ থাকি ধরবো। সময়ের অবিরাম চলন, কন্টিনিউয়াস রানিং অফ টাইম, ধারা 9। তামাদি আইন 1908-এর আন্ডারলাইন করবেন। 9 ধারায় বলা হয়েছে যে ক্ষেত্রে একবার তামাদি মেয়াদ গণনা শুরু হয়ে গেছে, মামলা করতে পরবর্তী কোনো অপরগত অক্ষমতা বন্ধ করতে পারবে না। আমার খান ল একাডেমির ক্ষেত্রে সময়ের অবিরাম চলন আছে, আপনাদের মানতে হবে। মানে একবার আপনি আসছেন, আপনার ভর্তি হয়েছেন, কাউন্ট হয়ে গেছে, এরপর আপনি আসেন আর না আসেন, কোর্স শেষ হইলে টাকা দিতে হবে, কোর্স ফি দিতে হবে, এটা হলো সময়ের অবিরাম চলন। মানে এটার অর্থ হলো যে আপনি পাগল ছিলেন, তামাদি মেয়াদ গণনা শুরু শুরু মানে শুরু হয়েছে, আপনি পাগল ছিলেন, স্থগিত আছে, 2 মাস পরে আপনি সুস্থ হয়ে আবার 1 সপ্তাহ পর আবার পাগল হয়ে গেলেন, যখন আপনি সুস্থ হলেন তখন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হয়ে গেছে। এরপর আর আপনি পাগল হন আর যা হন, আর কখনো থামবে না। এটাই হলো কত ধারা? খুব সহজ, একবার যদি তামাদি মেয়াদ গণনা শুরু হয়, পরবর্তী কোনো অক্ষমতা দ্বারা সেটা কি, থামবে না। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন ভাই। এই যে দেখেন, হোয়ার, ইংরেজিটা আন্ডারলাইন করেন, ইম্পর্টেন্ট, হোয়ার ওয়ান্স টাইম হ্যাজ বিগেন টু রান, নো সাবসিকুয়েন্ট ডিসেবিলিটি অর ইনএবিলিটি টু সু স্টপস ইট। মানে একবার যখন তামাদি মেয়াদ গণনা শুরু হয়ে গেছে, অন্য কোনো অপারগতা এটা থামাতে পারবে না। তো সময়ের অবিরাম চলন কত ধারায় আছে? 9 ধারায় আছে। যদি আপনি বিগত বছরে একটা প্রশ্ন আসছে 2022 সালে 15 বিজিএস পরীক্ষায়, একবার তামাদি মেয়াদ গণনা শুরু হলে পরবর্তী কোনো অক্ষমতা দ্বারা তা বন্ধ হবে না সংক্রান্ত বিধান কোথায় আছে? 9 ধারা আছে। তামাদি আইনের। 9 ধারা। তো এই জায়গায়
আমি আপনাদের যে গতকাল যে নোট দিছিলাম ওই নোটে আছে না? জি 10, 9, 10, 11, 12 আছে না ভাই? জি, স্যার, আছে। ওইটা একটু বের করেন, ওই জায়গায় একটু 9 ধারাটা আমরা একটু বিস্তারিত করবো। আচ্ছা, 9 ধারাটা দেখেন, কন্টিনিউয়াস রানিং অফ টাইম। একবার তামাদি মেয়াদ অতিবাহিত হলে পরবর্তী কোনো অপারগতা বা অক্ষমতা দ্বারা তা বন্ধ হবে না, এটা আমরা ওই জায়গায় পাইছি। তবে যেটা আমরা এই জায়গায় নতুন আছে বা কোনো বইতে সাধারণত পড়াই না, সেটা হলো, তবে শর্ত থাকে যে, যে ক্ষেত্রে আন্ডারলাইন করবেন, পাওনাদারের সম্পত্তি ব্যবস্থাপনার দায়িত্ব দেনাদারের উপর অর্পিত হয়েছে। পাওনাদার মানে কি? যে টাকা পায়, যে টাকা পায়। এখন যার কাছে পাই, ধরেন আমি টাকা পাই তানভীর আলম খানের কাছে, তাইলে আমি তো জানি যে যেদিন থেকে কারণ উদ্ভব হবে সেই দিন থেকে কি মামলা দায়ের করতে হবে, কিন্তু আমি তানভীর আলম খানের কাছে পাই, কিন্তু আমার সম্পত্তি আবার দেখাশোনা করার দায়িত্বে আছে তানভীর আলম খান। তাহলে যতদিন পর্যন্ত আমার সম্পত্তি দেখাশোনার দায়িত্ব তানভীর আলম খানের উপর অর্পিত আছে, ততদিন পর্যন্ত তানভীর আলম খানের বিরুদ্ধে আমার মামলা করার তামাদি মেয়াদ গণনা শুরু হবে না। এই যে দেখেন, যে ক্ষেত্রে পাওনাদারের সম্পত্তি ব্যবস্থাপনার দায়িত্ব দেনাদারের উপর অর্পিত হয়েছে, মানে আমি টাকা পাই তানভীর আলম খানের কাছে, বাট আমার সম্পত্তি দেখাশোনা করে কে? তানভীর আলম খান। সেই ক্ষেত্রে যতদিন দেনাদারের উপর উক্ত দায়িত্ব ন্যস্ত থাকবে, মানে যতদিন তানভীর আলম খানের উপর এই দায়িত্ব কি থাকবে, ততদিন উক্ত দেনার টাকা আদায়ের মামলার মেয়াদ অতিবাহিত হওয়া স্থগিত থাকবে। ততদিন পর্যন্ত আমি যে টাকা পাবো এই মামলা দায়েরের তামাদি মেয়াদ গণনা কি স্থগিত থাকবে। উদাহরণটা পড়লে আমরা ভালো বুঝবো। দেখেন, উদাহরণে বলছে যে ডিপজলের থেকে মিশা 1 বিঘা ধানের জমি বর্গা নেয়। বর্গা বুঝেন তো? জি ডিপজল হলো মালিক, তার কাছ থেকে কয় বিঘা নিছে? 1 বিঘা। 1 বিঘা বর্গা নেয়। যে মিশা প্রতি বছর ডিপজলকে 10,000 টাকা করে দিবে, বর্গা বাবদ প্রতি বছর দিবে কত? 10,000। 10,000। মিশা যদি ডিপজলকে ঠিক মতো বর্গাকৃত জমির টাকা পরিশোধ না করে, তবে ডিপজল মিশার বিরুদ্ধে 3 বছরের মধ্যে অর্থ আদায়ের মোকদ্দমা দায়ের করতে পারবে। ধরেন মিশা 1 বছর করার পরে সে 10,000 টাকা দেয় নাই, এখন আমরা জানি তামাদি আইনে অর্থ আদায়ের মামলা তামাদি বাদ কত বছর? 3 বছর। কিন্তু যতদিন পর্যন্ত মিশা উক্ত জমি বর্গা করবে ততদিন পর্যন্ত ডিপজলের মোকদ্দমা দায়েরের তামাদি মেয়াদ গণনা কি থাকবে? স্থগিত। মিশা 1 বছর আমার 10,000 দেয় নাই, কিন্তু সে এটাও বলে নাই যে আমার জমি সে আর করবে না, সে করতেছে। 2 বছরও দেয় নাই, কত জমা হয়েছে? 20 বছর। 3 বছর দেয় নাই, কত জমা হয়েছে? 30,000। তো সে যদি বলে যে আমি আর করব না, সেদিন থেকে মামলা করার তামাদি মেয়াদ গণনা কি শুরু হবে। আর যতদিন পর্যন্ত করতেছে ততদিন পর্যন্ত শুরু হবে না। এখন যদি আপনি বলেন যে স্যার, তাহলে আমার কি যতদিন সে জমি রাখবে ততদিন কি আমি মামলা করতে পারবো না? অবশ্যই পারবেন। আপনি মামলা করতে পারবেন, আবার এই সুবিধাও নিতে পারবেন। আপনি যদি মনে করেন যে 1 বছরের পর 10,000 দেয় নেই, তাহলে তার বিরুদ্ধে আপনি মামলা করতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে না, আমি দেখি কি করে, শেষে যখন ছাড়বে তখনও মামলা করতে পারবেন। বুঝেন কিনা? মানে আমি বৈধ অপরাগতার সুবিধা নাবালক কি নিতে বাধ্য? বাধ্য না। ওই যে নিতে পারে, মানে নাও নিতে পারে। নেক্সট ফ্রেন্ডের মাধ্যমে মামলা করতে পারে, আবার কি বৈধ অপরাগতার সুবিধা নিতেও পারে। এই বিষয়টাও তাই, যে তাহলে পাওনাদার যদি দেনাদারের কাছে টাকা পায় এবং পাওনাদারের সম্পত্তি ব্যবস্থাপনার দায়িত্ব যদি কার কাছে থাকে? দেনাদারের কাছে থাকে, তাহলে যতদিন পর্যন্ত দেনাদার এই সম্পত্তি দেখাশোনা করতেছে ততদিন পর্যন্ত পাওনাদারের মামলা করার তামাদি মেয়াদ গণনা কি থাকবে? স্থগিত থাকবে। কত ধারা? পাচ্ছে না, পাওয়া না। হ্যাঁ, সুবিধাটা তো ডেফিনেটলি পাওনাদার পাচ্ছে। পাওনাদার পাচ্ছে, জি। যিনি মামলা করতেছে তিনি পাচ্ছে। তাহলে সময়ের অবিরাম চলন কত ধারা? 9 ধারা। বৈধ অপ্রগতা 6 ধারা। 6 ধারা বিস্তারিত একটু ব্যাখ্যা করছে 7 ধারা। স্পেশাল এক্সেপশন কত? 8 ধারা। আর সময়ের অবিরাম চলন কত? 9 ধারা। এত পড়ার পরে যদি বলেন যে স্যার বুঝি না, যার ন্যূনতম ওই জায়গা আপনারা একটু কনসেন্ট্রেট করবেন। আমি কিন্তু প্রতিটা বিষয় ভেঙে ভেঙে এই জায়গা বুঝাচ্ছি। আপনার মূল জিনিসটা বুঝে গেলে বইতে যায় খালি যে জায়গা দাগাইছি লাইন বাই লাইন একটু কষ্ট করে দেখবেন আর কি। তো যাই হোক, আমাদের মাহবুব সাহেব, আপনি একটু বৈধ অপারগতা কাকে বলে বলেন তো? বৈধ অপারগতার সম্পর্কে আপনার একজন জিজ্ঞেস করছে যে ভাই তামাদি আইনে বৈধ অপারগতা আছে, আপনি তো আইনের স্টুডেন্ট, আমার একটু বুঝান। সে ধরেন কিছুই বোঝে না, আমরা কিছুই বুঝি না, আপনি আমাদের বুঝান।
বই না দেখা। বৈধ অপারগতা বলতে যে তিন শ্রেণীর ব্যক্তি বৈধ অপারগতার সুযোগ নিতে পারবে, যেমন নাবালক, উন্মাদ, আর আহ, আহ, আর হচ্ছে হলো আর যাই হার হোক, 3 শ্রেণী হইলো জড়বুদ্ধ নাকি? জড়বুদ্ধি সম্পন্ন। এটা কখন, একটা উদাহরণ দিয়ে বোঝান, মানে কখন সুযোগ নিতে পারবে? সুযোগটা ধরেন তাদের ক্ষেত্রে বাদী যদি হয় তারা, তাহলে সুযোগটা নিতে পারবে স্যার। একটা উদাহরণ দিয়ে বোঝান সবাই, এরকম একটা ঘটনা। ধরেন করিম আহ, বৈধ অপারক, সে উন্মাদ হুম। বা পাগল, তখন সে আহ, মামলা করতে পারবে 3 বছরের মধ্যে। কি যদি সে মামলা, কবে কার উদ্ভব হয়েছে, এগুলো কিছু বলবেন না? বৈধ অপারগতার মামলা করতে হবে স্যার। বলাই গেছে। জি স্যার। এই দিনেশ, আপনি অনেক দিন আপনার কথা শুনি না, বলেন, একটু জোরে বলেন। একটা উদাহরণ দেন বৈধ অপরগতা, যে এরকম একটা উদাহরণ, এই ক্ষেত্রে বৈধ অপরগতার বিধান প্রযোজ্য। খুব সহজ প্রশ্ন কিন্তু, বলেন। বৈধ অপারগতা হ্যাঁ। স্যার, এই বৈধ অপারগতা বলতে গেলে যে ওই যা অবৈধ না। না, এই অসুস্থ ব্যক্তি, হুম। জড়বুদ্ধ ব্যক্তি। অসুস্থ হইলে হবে? না, স্যার, জড়বুদ্ধ ব্যক্তি তো তাই। হ্যাঁ? স্যার, জড়বুদ্ধ, ইউডোসিটির কথাটা বলছি। আরে বাবা, ইংরেজি বলছে। উন্মাদ, নাবালক, এই অসুস্থতা বললে স্বয়ং সম্পূর্ণ হয় না। অসুস্থতা তো আপনার জ্বর, তারপরে এই যে ঠান্ডা, রক্ত মশলা, অসুস্থতা, অসুস্থতা বললে হবে না। এ মিলন, আপনি একটা উদাহরণ দেন, বৈধ অপরগতা একটা উদাহরণ দেন, তানভীর সাহেব। স্যার, এমন একটা ঘটনা ঘটছে হুম। যেখানে আমার অধিকার ক্ষুণ্ণ হয়েছে। হ্যাঁ। আমার অধিকার ক্ষুণ্ণ হওয়ার ফলে আমার মামলা করার একটা হয়েছে, সুযোগ তৈরি হয়েছে, কিন্তু সেই সময় আমি নাবালক ছিলাম জি। বা আমি উন্মাদ ছিলাম। জি। সেক্ষেত্রে এটা হচ্ছে আমার অপারগতা। এটা আমার যখন তামার মেয়াদ এক্সপায়ার হয়ে যাবে, আমি এই সুযোগটা পাবো। যখন আমি সুস্থ হব, তখন আমি ওই আমার রাইটটা শুরু হবে মামলা সুস্থ করার। হওয়ার পরে আমার তামাদি মেয়াদ গণনা শুরু হবে, আর যতদিন আমি বৈধ অপরগতা তিনটার যে কোনো একটা আমার মধ্যে আছে, ততদিন পর্যন্ত তামাদি মেয়াদ গণনা কি স্থগিত থাকবে। এই তো, এটাই হলো বৈধ অপরগতা। ধন্যবাদ। তো সেলফ প্র্যাকটিসের 1 নম্বর প্রশ্নটা দেখেন। আইনগত অক্ষমতার বিশেষ ব্যতিক্রম, তামাদি আইন 1908 কত ধারার বিধান? 8 ধারা। আর 9 ধারা তো আমরা পড়ছি নাকি? 10-11টা একটু পড়ে ফেলি, দেখেন। 10-11, 10 ধারা সচরাচর বইতে নাই বা লাগেও না, বাট তারপরে আমরা পড়ি, দেখেন। যদি সামনে কঠিন প্রশ্ন আছে, যদি চলে আসে আর কি, যাতে আমরা উত্তর করতে পারি। আমরা কিন্তু প্রস্তুতি নেই সর্বোচ্চ মানের, যে প্রশ্ন সহজ হোক আর কঠিন হোক, আমরা যাতে ওখানে ভালো করতে পারি। তো এখানে যেটা আছে দেখেন, প্রকাশ্য ওসি বা তার প্রতিনিধিদের বিরুদ্ধে মকদ্দমা। ওসি কে? ওসির ইংরেজি হয়ে গেল ট্রাস্টি। এই জায়গায় এই ওসি কিন্তু অফিসার ইনচার্জ না, ট্রাস্টি। কোন সুনির্দিষ্ট উদ্দেশ্যে মৌখিক বা লিখিতভাবে, গোল দিবেন, মৌখিক বা লিখিতভাবে ব্যক্ত করে কোনো, যখন কোনো ট্রাস্ট সৃষ্টি করা হয়। ট্রাস্ট, ট্রাস্ট মানে হলো যে আপনি আপনার সহায় সম্পত্তি একটা নির্দিষ্ট উদ্দেশ্যে, দাতব্য উদ্দেশ্যে বা কোনো উদ্দেশ্যে, মানে ওই সম্পত্তির আয় ব্যয় করতে চান, তখন কি গঠন করে? ট্রাস্ট। ট্রাস্টের ক্ষেত্রে যিনি ট্রাস্টটি দেখাশোনার দায়িত্ব পরিচালনা করেন তারা বলে ওসি। কি বলেন? ওসি। তো এই ট্রাস্টটা কিভাবে সৃষ্টি করছেন? মৌখিক বা লিখিত। এবং এরূপ ট্রাস্টের দায়িত্ব যদি কোনো ট্রাস্টির উপর ন্যস্ত করা হয়, মানে ট্রাস্টির উপর ন্যস্ত করছেন, এবং উক্ত ট্রাস্টি যদি কোনো দুর্নীতি করে, কি করে? দুর্নীতি করে। ধরেন তানভীর আলম খান তার সকল সহায় সম্পত্তি দান করছে ট্রাস্টের, ট্রাস্ট গঠন করে দায়িত্ব দিছে যে এই ট্রাস্টের 50% ব্যয় হবে যারা আমার পরিবারের সদস্য তাদের প্রতি, আর 50% দাতব্য উদ্দেশ্যে ব্যয় হবে, এবং ট্রাস্টি দিয়ে দিয়ে গেছে হচ্ছে প্রবাসরে, যে আপনি হচ্ছে ট্রাস্টি। তবে তার বিরুদ্ধে মকদ্দমা দায়ের ক্ষেত্রে তামাদি মেয়াদ কখনো উত্তীর্ণ হবে না। এখন প্রবাস করছে কি, এই ট্রাস্টকৃত সম্পত্তি থেকে 80% ব্যয় করছে, আর 20% উনি নিজের উদ্দেশ্যে রাখতেছে, বা দুর্নীতি হিসাবে ঠিকঠাক নাই। এখন যেহেতু ট্রাস্টি দুর্নীতি করছে, তাহলে তার বিরুদ্ধে মামলা হবে না ভাই? দেওয়ানি মামলা হবে, যে কোনো মামলা হতে পারে। এখন
তার বিরুদ্ধে মামলার ক্ষেত্রে কোনো তামাদি মেয়াদ প্রযোজ্য হবে না, অর্থাৎ তার বিরুদ্ধে 100 বছর পরেও মামলা করা যাবে। এই বিধানটা বলছে তামাদি আইনের কত ধারায়? 10 ধারায়। তাহলে ট্রাস্টির বিরুদ্ধে মামলার ক্ষেত্রে কোনো তামাদি আইন প্রযোজ্য হবে না, তামাদি মেয়াদ প্রযোজ্য হবে না, কি কখনো উত্তীর্ণ হবে না, মানে কি আজীবন মামলা করা যাবে। ধরেন খালেদা বেগম, খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী, ওনার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট নাম শুনছেন না? জিয়া অরফানেজ ট্রাস্ট এর কারণে ওনার বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছিল, দণ্ডবিধি 409 ধারায় ওনার 5 বছর কারাদণ্ড দিয়েছিল, এখন ওটা থেকে মুক্ত হয়েছে। এখন আমরা তো জানি যে দেওয়ানি মামলার ক্ষেত্রে একটা তামাদি মেয়াদ আছে, ওই যে 1 থেকে গতকাল পড়ছে 1 থেকে 149 অনুচ্ছেদ। ধরেন 1 থেকে 149 অনুচ্ছেদে যে মামলার তামাদি মেয়াদ আছে ধরেন 12 বছর। এখন ধরে নিই ওনার এই মামলার ও যখন ঘটনা ঘটছে তারপর থেকে 20 বছর হয়ে গেছে, 20 বছর, কিন্তু মূল মামলার তামাদি মেয়াদ ছিল কত? 12 বছর, কিন্তু হয়ে গেছে কত? 20 বছর। গতকাল যা পড়ছি, এখন 20 বছর পর মামলা করলে মামলা কি করে দিবে? খারিজ করে দিবে। কিন্তু এই ক্ষেত্রে খারিজ করবে না, কারণ উনি হচ্ছে কি ছিলেন? ট্রাস্টি। আর ট্রাস্টির বিরুদ্ধে মামলার ক্ষেত্রে কোনো তামাদি মেয়াদ উত্তীর্ণ কখনোই কি হবে না। তামাদি আইনের কত ধারায়? 10 ধারায়। বোঝা গেছে? এই যে দেখেন 10 ধারার বিধান গোল দিবেন প্রকাশ্য বা এক্সপ্রেস ট্রাস্টের ক্ষেত্রে প্রযোজ্য। কি ট্রাস্ট? প্রকাশ্য ট্রাস্ট। এখন যদি বলেন স্যার প্রকাশ্য ট্রাস্ট কি, দরকার নাই, জাস্ট মনে রাখেন প্রকাশ্য বা এক্সপ্রেস ট্রাস্টের ক্ষেত্রে যাদের প্রকাশ্য ট্রাস্ট কি, যার যত প্রশ্ন আছে জেমিনি রেজাই জিজ্ঞেস করবেন, যাই জায়গা আমি বলতেছি না সেটা জেমিনি রেজাই জিজ্ঞেস করবেন বা আমার ক্লাস শেষে জিজ্ঞেস করেন। কারণ জেমিনি চিনেন তো, জেমিনি, চ্যাট জিপিটি, তারপরে এই যে আমার এই জায়গায় আছে কো পাইলট, উইন্ডোজে আছে কো পাইলট, মানে এরা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে। ওই যে আগে একদিন কথা বলা হলো না, মাহবুব সাহেবের কথা জিজ্ঞেস করলেন একজন রে, এক মহিলা উত্তর দিল, সেই জেমিনি। দেখেন, তাই এই ধারার উদ্দেশ্যে দেখেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে কোনো সম্পত্তি উৎসর্গ করাকে ট্রাস্টে ন্যস্ত সম্পত্তি বলে বিবেচিত হবে। কি কি? হিন্দু, মুসলিম, বৌদ্ধ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ যদি দাতব্য উদ্দেশ্যে কোনো সম্পত্তি দান করে ধরে নেওয়া হবে এটা ট্রাস্ট হিসেবে গণ্য হবে। হিমুর বউ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ। তাহলে সহজ কথা যেটা মনে রাখবেন যে ট্রাস্টির বিরুদ্ধে মামলার ক্ষেত্রে কোনো তামাদি মেয়াদ উত্তীর্ণ কখনোই হবে না। কি ট্রাস্ট? এক্সপ্রেস ট্রাস্ট। আর কোন কোন ধর্ম উদ্দেশ্যে দাতব্য উদ্দেশ্যে দান করলে ট্রাস্ট হিসেবে গণ্য হবে? হিন্দু, মুসলিম, বৌদ্ধ। এই সব কিছু আছে কত ধারায়? 10 ধারায়। চলে আসি আমরা 11 ধারা। দেখেন বৈদেশিক চুক্তির উপর মামলা, আন্ডারলাইন করবেন সুটস অন ফরেন কন্ট্রাক্টস। সুটস অন কি? ফরেন কন্ট্রাক্ট। আমি একটু বুঝাই তারপরে পড়াচ্ছি। বইতে এটা নাই, সেটা দেখাবেন। জি, বৈদেশিক চুক্তি মানে কি? ধরেন এই জায়গায় লালন সাহেব আর দীনেশ, ওনারা দুইজন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে, সারা বিশ্বে ওনাদের ব্যবসা আছে। এখন একটা চুক্তি হয়েছে ওনাদের লন্ডনে বসে, লালন আর দীনেশের মধ্যে, কিন্তু ওই চুক্তিটা ভঙ্গ করছে যে কেউ হয় না কেন। এখন আপনি মামলা করছেন বাংলাদেশি আদালতে, বাংলাদেশি আদালতে যদি মামলা করতে চান তাহলে বাংলাদেশি তামাদি আইন প্রযোজ্য হবে। আদালত যার, আইন তার। বুঝছেন? আপনি চুক্তিটা যে জায়গায় হোক না কেন যদি বাংলাদেশি আদালতে মামলা করেন বাংলাদেশি তামাদি আইন প্রযোজ্য হবে এবং বাংলাদেশি তামাদি আইন অনুসারেই মামলাটা করতে হবে। এই কথাটাই বলছে কত ধারায়? 11 ধারায়। এই যে দেখেন কোন চুক্তি বিদেশে সম্পাদিত হলেও যদি উক্ত চুক্তি সম্পর্কিত মামলা বাংলাদেশে দায়ের করতে হয় তবে বাংলাদেশি তামাদি আইন প্রযোজ্য হবে। দেখছেন, চুক্তি পৃথিবীর যেখানেই হোক না কেন মামলা যদি বাংলাদেশে হয় তাহলে কোন দেশে তামাদি আইন প্রযোজ্য হবে? বাংলাদেশে। 11 ধারায় আন্ডারলাইন করবে লেক্স ফরি, লজ অফ এ ফোরাম। যে আদালতে মামলা হবে সেই দেশের আইন প্রযোজ্য হবে। এই নীতিটি প্রতিফলিত হয়েছে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ভবিষ্যতে আসবে একদিন, যে লেক্স ফরি তামাদি আইনের কত ধারায় প্রতিফলিত হয়েছে? কত ধারায়? 11 ধারায়। আর লেক্স ফরি অর্থ হলো যে আদালতে মামলা হবে সেই আদালতেরই তামাদি, সেই দেশের তামাদি আইন প্রযোজ্য হবে। তামাদি আইনের কত ধারায়? 11 ধারায়। সো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে বিদেশি চুক্তির উপর মামলা কত ধারায়? 11 ধারায়। সুটস অন ফরেন কন্ট্রাক্ট কত ধারায়? 11 ধারায়। লেক্স ফরি নীতিটি কত ধারায় প্রতিফলিত হয়েছে? 11 ধারায়। মিলন সাহেব, লেক্স ফরি কাকে বলে?
করতে পারিস না মানে বলবে বিআরপি বা তোমরা সবাই লেক্স ফরি এটা বলেন, কেবলই তো বললাম, ট্রাই নেই, ট্রাই করেন। লেক্সপোর্টের যে দেশের মামলা হুম। এই দেশ অনুযায়ী দামাদি মেয়াদ চলো। চুক্তি যে জায়গায় হোক না কেন, মামলা যদি বাংলাদেশে হয় বাংলাদেশে তামাদি আইন প্রযোজ্য হবে। এটাই কি লেক্স ফরি। আপনার কি কখনো মনে হয় যে স্যার আমার এত প্রশ্ন করে কে? না আর তানভীর সাহেবের কি কখনো মনে হয় যে মিলন পারলি তো আমার পর্যন্ত আসতো না? মনে হয়? জি। তো প্রশ্ন যারা করি ধরে নিবেন এটা তার জন্য মঙ্গলজনক। ভুল হোক সঠিক হোক, আপনার আমরা এই জায়গায় হাসি, আমরা এই জায়গায় ঠাট্টা তামাশা করি, এই জায়গায় আপনার অপমানিত হওয়ার কিছু নাই। আপনি এই জায়গায় ভুল হোক সঠিক হোক উত্তর দিয়ে যাবেন, কখনো চুপ থাকবেন না। ধরেন স্কুল কলেজে যে আমরা যে প্রতিবন্ধকতা ফেস করছি সেটা হলো, প্রথমত আমরা মন খুলে প্রশ্ন করি নাই। আর মন খুলে যখন যদি কেউ প্রশ্ন করছি, শিক্ষকের একটা ভয় আছে যে উনি কি আমার ব্যাট দিয়ে ওর বাড়বে নাকি যে এই প্রশ্ন কেন করলাম, বা দেখা গেলো আমার উল্টো জিজ্ঞেস করলো যে তুই এটা ঠিকঠাক মতো পড়িস নাই কেন, এই ভয়তে। So, আমাদের এই জায়গায় আপনাদের ভয় পাবার কোনো কারণ নাই। যে প্রশ্ন যাই করি না কেন আপনি যা মনে চায় তাই উত্তর দিবেন। আর একটা ভয় ছিল স্যার মেয়েদের কাছে। মেয়েরা তো এই জায়গাও আছে। সো এই জায়গা আপনারা কোনো ভয় পাবেন না। শোনেন, আমি একটা কথা বলি, আমি নিজে জীবনে ভয়তে প্রশ্ন করি নাই। এবং যে জায়গায় যে স্যারের কাছে পড়ছি দেখা গেল যে ওই স্যারগুলো যদি কারোর সাথে কথা বলে ব্যতিক্রম দু একজন ছাড়া ক্লাসে আইসে বা প্রাইভেটে আইসে নির্দিষ্ট কয়েকজনের সাথে কথা বলতেছে, ওর দায়িত্বে খাতা নিচ্ছে, ওর উত্তর দিচ্ছে, এবং যারা ভালো পারে তাদের সাথে ওরা কমিউনিকেট করে। আর আমি হচ্ছে উল্টা, যারা পারে না তাদের সাথে আমি বেশি বেশি কথা বলি। এবং যারা ভালো পারে তারে পাশ করানোর মধ্যে যে সার্থকতা, যে পারে না তারে দিয়ে পাশ করানোর মধ্যে তার যে সার্থকতা বেশি। তো এজন্য আপনারা এই জায়গায় আমরা একটা ফ্যামিলির মতো। মিলন রে বেশি প্রশ্ন করি, তানবিন রে করি, আমাদের মাহবুব সাহেব রে করি, আবুল হোসেন খান রে করি, তার মানে ধরে নিবেন যে আপনারা দুর্বল, আপনাদের আরো পারতে হবে। এবং যা জিজ্ঞেস করবো ভুল হোক সঠিক হোক বলে যাবেন, ভুল হোক সঠিক হোক বলতে হবে, এই জায়গায় লজ্জার কিছু নাই। তো আজকে আমরা 11 ধারা পর্যন্তই পড়বো। তার আগে একটু কথা বলে নিই, আমরা এখন সরাসরি পরীক্ষায় চলে যাব। তার আগে বলে নিই, সেটা হলো যে আমরা এই জায়গা প্রিলিমিনারি পরীক্ষা আসন্ন 29/11-তে হওয়ার কথা ছিল, কবে হবে আমরা জানি না। তো আমাদের কোর্স ছিল হলো 29/11 পর্যন্ত, আমাদের তো কোর্স বাড়তি। তো এখন আপনাদের যার কাছে যে বকেয়া আছে এটা নিজ দায়িত্বে পরিশোধ করে দেন। আমাদের কোর্স ফি ছিল ফার্স্ট টাইম 10,000, সেকেন্ড টাইম যারা করছে 8,000। সো আপনারা এই জায়গায় যারা আছেন 8,000 সেকেন্ড টাইম চলতেছে, আহ, যার যে বকেয়া আছে সমস্যা না থাকলে পরিশোধ করেন। পড়াশোনাটা যেভাবে গুরুত্ব সহকারে নিবেন, স্যারের পেমেন্টও সেই গুরুত্ব সহকারে নিবেন। যদি কারো কোনো সমস্যা থাকে আমার সাথে পার্সোনালি আলাপ করবেন। আমার সমস্যা থাকলে তার এটা বিবেচনা করা হবে। অনলাইন অফলাইন যারা আছেন সকলের উদ্দেশ্যে বলি। আর আমাদের পরীক্ষা আছে কবে বলেন? শনিবারে সাক্ষ্য আইন পরীক্ষা, রোববারে আছে, এবং আগামীকাল আমাদের সাক্ষ্য আইনের আরো ক্লাস টেস্ট থাকবে, আগামী 20 পেজ। বুঝছেন? 20 পেজ। যদি বলেন যে কি 20 পেজ, প্রথম দিন আমরা পড়ছিলাম 20 পেজ, পরের দিন 10 পেজ, পরের দিন 10 পেজ, আর আগামীকাল আরো 20 পেজ যুক্ত হবে। তো ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আমরা সরাসরি প্রশ্নে চলে আসি।